আসসালামু আলাইকুম। আমি মাইনুদ্দিন চিশতি। তো আজকে আমি তোমাদের অর্গানিক কেমিস্ট্রির লাস্ট লেকচার যেটা সেটা নিব। তো তোমরা যাদের অলরেডি ক্লাস তো দেখা শুরু করে দিচ্ছ আর কি, যাদের তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জিজ্ঞেস করতে পারো। আমি একদম শুরু থেকে বলতেছি, আমার পরিচয় দিয়ে শুরু করতেছি ক্লাস। আমার নাম হচ্ছে মাইনুদ্দিন চিশতি। আমি বুয়েটের ট্রিপলিতে পড়াশোনা করছি। আর আমার কলেজ ছিল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আচ্ছা, তো আজকে যেহেতু অর্গানিক কেমিস্ট্রি একদম লাস্ট পার্ট আর কি, সো এখানে হচ্ছে আমরা শুধু অ্যালিফিটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করবো। নেক্সট ক্লাস থেকে আমাদের থার্ড চ্যাপ্টার ফোর্থ চ্যাপ্টারগুলো শুরু হয়ে যাবে। কিন্তু তোমাদের পরীক্ষা খুবই কাছাকাছি, আর বেশি দিন নাই। আজকে আর ধরলে হয়তো 10 দিনের মতো থাকবে, 10-12 দিন থাকবে আর কি তোমাদের হাতে। আচ্ছা, তো তোমাদের যে কোনো প্রশ্ন কমেন্টে করলে কিন্তু আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আজকে যেহেতু টপিকটা অনেক বড়, পুরো অ্যালিফিটিকটা আমরা আলোচনা করবো, সো আমি বেশি হয়তো কমেন্ট দেখতে পারবো না, ডিরেক্টলি আমি লেকচারে চলে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা, তো আজকের টপিক তো বলেই দিলাম যে অর্গানিক কেমিস্ট্রির লাস্ট পার্ট। সমস্যা হচ্ছে অনেক, ঠিক আছে। তো জৈব রসায়ন তো অনেক বড় ছিল, এই জন্য আমরা ভাগ করে আলোচনা করেছি আর কি। তো ফিফথ পার্টে আমরা কি কি টপিক পড়বো সেখানে সব কিছু এখানে লেখা আছে অলরেডি, ঠিক আছে। দেখো, অ্যালকেন থেকে শুরু করে অ্যামিন পর্যন্ত সবগুলো টপিক কিভাবে প্রস্তুত করতে হয়, সাধারণ সংকেত কি 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 ধরনের বিক্রিয়া থাকতে পারে এবং কিভাবে শনাক্তকরণ করা যায়, প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা সিরিয়ালে আলোচনা করব। তো একটু বাটনে অনেক সমস্যা হচ্ছে। আচ্ছা, তো অ্যালকেন আমি প্রত্যেকটার আগে সাধারণ সংকেত কি কি হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করতেছি। তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে পার্ট বাই পার্ট প্রত্যেকটা যৌগ আলাদা আলাদা কি কি শনাক্তকরণ বিক্রিয়া হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে H2n+2। অ্যালকিন হচ্ছে CnH2n। অ্যালকেনের ক্ষেত্রে আরও দুটি কার্বন, সেই হাইড্রোজেন কমে যাবে, ঠিক আছে। আচ্ছা, অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে ROH। হ্যাঁ, এখন আর আবার কি জিনিস? আর হচ্ছে পাশে এখানে লিখে দিই, আর মানে হচ্ছে তোমার CnH2n+1। হ্যাঁ, এটা একটা মূলক আর কি, অর্থাৎ অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন কমিয়ে ফেললে যে মূলকটা আমরা পেয়ে যাই। আচ্ছা, অ্যাসিডের সাধারণ সংকেত হবে RCOOH। এগুলো কিন্তু একদম সাধারণ অ্যাসিড, অর্থাৎ কোনো শাখা শিকল ছাড়া যদি কোনো অ্যাসিড হতে পারে। আচ্ছা, অ্যালডিহাইডের সাধারণ সংকেত হচ্ছে RCHO। কিটোন হচ্ছে RCO আর প্রাইম। আর অ্যামিনের সাধারণ সংকেত হচ্ছে RnH2। অ্যামিনের মধ্যে কিছু ডিফারেন্স থাকে, তোমরা নামকরণের ক্ষেত্রে আমি তোমাদের দেখাইছি, ঠিক না। সেকেন্ডারি অ্যামিন, ঠিক না, টারশিয়ারি অ্যামিন, এই বিষয়গুলো থাকে। তোমরা হচ্ছে একদম জেনারেল যে প্রাইমারি অ্যামিন ছিল সেটার সংকেতটা এখানে দেখালাম। আচ্ছা, নেক্সট যাই। আচ্ছা, এবার হচ্ছে আমরা একদম অ্যালকেন থেকে শুরু করব, কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয়, দেন অ্যালকেনের কিছু সাধারণ বিক্রিয়ার সহ আমরা আলোচনা করব, ঠিক আছে। একদম শুরুতে আমরা যখন সমগোত্রীয় শ্রেণী পড়েছিলাম তখন কিন্তু আমি কিছুটা আলোচনা অলরেডি করে ফেলছি, যে প্রতিটি সমগোত্রীয় শ্রেণীর যৌগগুলোর উৎপাদন প্রসেস বা তাদের যে রাসায়নিক বিক্রিয়াগুলো থাকে সেগুলো পুরোটি সেম থাকে। তো তুমি যদি যে কোনো একটা কার্বন বিশিষ্ট যৌগের বৈশিষ্ট্যগুলো জেনে যাও বা প্রস্তুতির পদ্ধতি জেনে যাও, বাকিগুলো বের করা খুব সহজ। আচ্ছা, তো অ্যালকেনের সাধারণ সংকেত আমরা দেখে ফেললাম যে CnH2n+2 হবে। এখন কিভাবে তুমি অ্যালকেন প্রস্তুত করতে পারো বিভিন্ন স্টেপে, সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হচ্ছে। আচ্ছা, তো এই বিষয় অনেকগুলি তোমরা অলরেডি জানো, তাই এখানে চলে লিখাই আছে আর কি। সেটা হচ্ছে তুমি যদি ইথিন নাও, যে কোনো একটা ইথিন থেকে, আমি এখানে একটু লিখে দিচ্ছি, তুমি যে কোনো ইথিনকে যদি হাইড্রোজেন সহ বিক্রিয়া করো তাহলে খুব সিম্পলি তুমি পেয়ে যাবে, হ্যাঁ, মানে অ্যালকিন থেকে কি পেয়ে যাচ্ছ, অ্যালকিন পেয়ে যাচ্ছ। এখানে একটা এক্সাম্পল এখানে আলোচনা করা হয়েছে হাইড্রোজেন গ্যাস সহ, যেখানে আমাদের কি করতে হবে, নিকেল এবং 150 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রিয়াকশন করতে হবে। তাহলে রিয়াকশনটা কি আসবে দেখতে পারতো আশা করি, সেটা হচ্ছে প্রোপেন। সিম্পল বিষয়, দুইটা হাইড্রোজেন কোথায় কোথায় কানেক্ট হয়ে গেছে, এখানে একটা হাইড্রোজেন চলে আসছে আর এখানে একটা হাইড্রোজেন চলে আসছে। তো এইভাবে আমরা খুব সহজে প্রোপেন পেয়ে যাচ্ছি। আচ্ছা, নেক্সট কেস, এটা গেল অ্যালকেন থেকে, ঠিক না। আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে 150 ডিগ্রি টু 200 ডিগ্রি সেলসিয়াস এবং প্রভাবক হচ্ছে নিকেল, ঠিক আছে। প্রভাবকগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আমরা উৎপাদ পাবো না। আচ্ছা, নেক্সট কেস, এবার আমরা অ্যালকাইন থেকে বা ত্রিবন্ধনযুক্ত যৌগ থেকে কিভাবে খুব সহজেই অ্যালকেন পেতে পারি সেটা দেখব। এখন একটা বিষয় হচ্ছে যে অ্যালকাইন কিন্তু যখন হাইড্রোজেন সহ বিক্রিয়া করে সাধারণত সে ডিরেক্ট অ্যালকেনে কনভার্ট হয়। তুমি চাইলে তুমি যদি এখানে প্রভাবকটা একটু চেঞ্জ করে দিচ্ছি আমি, ঠিক আছে, প্রভাবক ঠিক আছে। তুমি যদি অ্যালকাইনকে হাইড্রোজেনেশন করো ডবল স্টেপে, অর্থাৎ দেখো ফার্স্ট স্টেপে কিন্তু জাস্ট একটা হাইড্রোজেন লাগতেছে, কারণ এখানে দ্বিবন্ধন ছিল শুধু। বাট এখানে যেহেতু ত্রিবন্ধন, তাই হাইড্রোজেন দুইটা লাগবে, দুইবার বিক্রিয়া হবে, অর্থাৎ প্রথমে ইথিন তৈরি হবে, ইথিন থেকে দেন হচ্ছে ইথাইন তৈরি হবে। তো তুমি যদি বিক্রিয়াটা একটু দেখো,
একই জিনিস, কোনো পার্থক্য নাই আর কি, জাস্ট সিম্পলি হাইড্রোজেন দুইবার অ্যাড হয়েছে। একবার হচ্ছে যখন অ্যাড হয়েছে দুই জায়গায়, হ্যাঁ, তখন ফার্স্ট দ্বিবন্ধনটা ভেঙে গেছে, এরপরে সেকেন্ড যে পাই বন্ধনটা ছিল সেটাও ভেঙে ডিরেক্টলি ইথেন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এই প্রভাবকটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, প্রভাবক এটা হবে না, প্রভাবক এটা যদি হয়ে যায় তাহলে তো আবার অ্যালকিন আমরা পাবো না আর কি, বুঝছো, এটা একটু ডিফারেন্স হবে। এই প্রভাবক আগেরটাই হবে, ঠিক আছে, নিকেলের প্রভাবক থাকলে। আর আমি এখানে যে প্যালাডিয়াম যে লিখেছি এটা আসলে একটু টাইপিং মিস্টেক হবে আর কি, এটা হচ্ছে নেক্সট রিয়াকশনের জন্য হবে। প্যালাডিয়াম যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে অ্যালকাইন থেকে আমরা অ্যালকিন পাবো, হ্যাঁ, তো ওইখানে হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকেন পাবো না আর কি, কারণ অ্যালকেন তো আসলে অনেক বেশি স্টেবল, তো নর্মালি রিয়াকশন করলেই কিন্তু চলে আসে। তো এই জন্য এখানে তোমার কী করতে হবে, নিকেল ইউজ করতে হবে, এখানেও নিকেল ইউজ করতে হবে 150 to 200 ডিগ্রি সেলসিয়াস। সাধারণ তাপমাত্রা এটা হচ্ছে, আমরা ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা, তো এইভাবে খুব সহজেই তুমি অ্যালকেন প্রস্তুত করতে পারো। কোন কোন যৌগ থেকে? অ্যালকিন এবং অ্যালকাইন থেকে। এখন কথা হচ্ছে অ্যালকিন অ্যালকাইন কী জিনিস, সেটার এক্সাম্পল বা এক্সপ্লেনেশন নামকরণ আমি আগেও বুঝাইছি, এখন জাস্ট হচ্ছে আমরা রিয়াকশনগুলো করবো। আচ্ছা, তো আমরা অ্যালকেনের আরও কিছু প্রস্তুতি দেখি, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে আরএক্স, ঠিক আছে। আচ্ছা, সো আরএক্স থেকে তুমি কিভাবে পেতে পারো, এখানে তিনটা প্রসেস দেওয়া আছে অলরেডি, বিজারণ প্রসেস, উডস বিক্রিয়ার মাধ্যমে, আরেকটা হচ্ছে তোমার গ্রিনার্ড বিক্রিয়কের মাধ্যমে। তো আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা দেখব। প্রথমে দেখো আমরা কিভাবে বিজারণের মাধ্যমে পেতে পারি। এখানে আসলে আমি প্রত্যেকটা রিয়াকশন এখানে প্রসেস পার্ট বাই পার্ট লিখে দিয়েছি, সলিউশনগুলো এখনই দেখাবো আর কি। দেখো তোমার অ্যালকাইল হ্যালাইডকে তুমি যখন বিজারণ করবা তখন কিভাবে পেতে পারো। সে অ্যালকাইল হ্যালাইডকে বিজারণ করার জন্য বেশ কিছু বিজারক ব্যবহার করা যায়। বিজারকগুলো কি কি এখানে অলরেডি লেখা আছে, সেটা হচ্ছে লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলে দিই, বিজারণ মানে কি জিনিস, এটা অনেকে আমরা জানি না। বিজারণ মানে হচ্ছে তোমার ইলেকট্রন গ্রহণ, ঠিক আছে, অথবা হাইড্রোজেন হাইড্রোজেন এতটুকু লিখি না, হাইড্রোজেন গ্রহণ বলতে পারো, অক্সিজেন ত্যাগ, এই বিষয়গুলো কি আসলে মেনে বিজারণ বলা হয়। এগুলো হচ্ছে তুমি, আমি মডার্ন আর সনাতন পদ্ধতি সবগুলো একসাথে লিখে ফেললাম আর কি, ঠিক আছে। বা তুমি বলতে পারো যে ঋণাত্মক চার্জ গ্রহণ, সরি ধনাত্মক চার্জ গ্রহণ করা বা অক্সিজেন বা ঋণাত্মক চার্জ ত্যাগ করাকে আমি আসলে বিজারণ প্রসেস বলতে পারি আর কি। আচ্ছা, তো এখন দেখো এই যে লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট যখন আমরা বিক্রিয়কের মধ্যে ব্যবহার করি তখন সে আসলে জায়মান হাইড্রোজেন তৈরি করে, যেটা হচ্ছে হাইড্রোজেন গ্রহণের কি রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। এভাবে সেই মধ্যে তুমি যখন জিঙ্ক আর হাইড্রোক্লোরাইড গ্যাস ব্যবহার করবে সেখান থেকেও তোমার হচ্ছে জায়মান হাইড্রোজেন তৈরি হবে। এই জায়মান হাইড্রোজেন কিন্তু আলটিমেটলি আমার বিজারণে অংশগ্রহণ করতেছে, ঠিক আছে। আরও সেই মধ্যে এখানে যদি দেখো, যেমন এই যে এখানে কি আছে, আমরা দেখতে পাচ্ছি অ্যালকোহল এবং সোডিয়ামের যে মিশ্রণ, সেখান থেকেও আমরা আসলে খুব সহজেই জারণ করতে পারি, কারণ এখানে হাইড্রোজেনটা খুব সহজে বের হয়ে যাবে, ঠিক আছে। তো এই অপশনগুলো আমরা এখানে অ্যাড করতেছি, এগুলো হচ্ছে আমাদের জারক হিসেবে ব্যবহার করা হবে। অ্যালকোহল হচ্ছে সোডিয়ামের মিশ্রণ, এবং এখানে আমরা সেই মধ্যে দেখতে জিঙ্ক এবং এসিডের মিশ্রণ, সবগুলো তো আমাদের দরকার নেই, আমরা পার্ট পার্ট প্রত্যেকটা দেখবো, আমরা একটা একটা বুঝে রাখবো। ফার্স্ট যদি দেখো, আমরা যখন অ্যালকোহলের সাথে সোডিয়ামের বিক্রিয়া করি তখন কিভাবে কাজ করে দেখো, এটা আমাদের আর ওইচতে দেখাচ্ছে। যখন তুমি অ্যালকোহলের সাথে সোডিয়ামের কোনো বিক্রিয়া করবে, আমার টার্গেট কি অ্যালকেন তৈরি করা, তাই না। তো এই সোডিয়াম যেটা করবে সিম্পলি এই ওইচকে আলাদা করে নিয়ে যাবে, আর আর এর সাথে এই হাইড্রোজেনটা যুক্ত হবে। আমি দেখাই, দেখো বিক্রিয়াটা। তো এখানে কি হচ্ছে দেখো, এখানে আর ও এন এ এবং হাইড্রোজেন, জাইমান হাইড্রোজেন তৈরি হচ্ছে। তো এই যে জাইমান হাইড্রোজেনটা, তো এই জাইমান হাইড্রোজেনটা কিন্তু মেনলি কি করবে, আমাদের এই বিজারণ প্রসেসের মাধ্যমে হাইড্রোজেন দ্বিবন্ধনযুক্ত যৌগগুলোতে অ্যাড করবে। তো আমি একটু বিষয়টা দেখাচ্ছি। দেখো এই যে জাইমান হাইড্রোজেনটা আমরা পেলাম, হ্যাঁ, তো এখন আমরা যদি সিম্পলি আর এক্স এর সাথে এই জাইমান হাইড্রোজেনটা বিক্রিয়া করে ফেলি তাহলে কিন্তু আমাদের আর এইচ চলে আসবে, মানে এটি কিন্তু অ্যালকেন, তাই না, সাথে আমাদের X2 গ্যাস তৈরি হবে। আচ্ছা, তো আশা করি এই বিষয়টা বুঝতেছো তোমরা। তো এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি এই যে প্রত্যেকটা প্রসেস এখানে দেখাচ্ছি, প্রত্যেকটা প্রসেসে কিন্তু মেনলি আমাদের টার্গেট হচ্ছে কিভাবে অ্যালকেন সহজে তৈরি করা যায়। তো এই যে আমাদের জাইমান হাইড্রোজেনটা তৈরি হলো, নেক্সট স্টেপে যেটা হবে, এই জাইমান হাইড্রোজেন এখানে অ্যালকেন তৈরি করবে, যেটা আমি অলরেডি এখানে লিখছি। আচ্ছা, এখানে তো গ্যাস হবে না, আচ্ছা আচ্ছা, তো আশা করি বিষয়গুলো তোমরা বুঝতেছো, আমরা কিভাবে বিজারণ অর্থাৎ সহজ কথা হাইড্রোজেন গ্রহণের মাধ্যমে অ্যালকাইল হ্যালাইড থেকে বিক্রিয়া করতে পারি। আচ্ছা, সো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, তোমরা এটা ট্রাই করলে আশা করি পারবা, খুব কঠিন কিছু না আর কি। দেখো এখানে প্রথমে সোডিয়াম
সরি ইথাইল অ্যালকোহলের সাথে আমরা যখন সোডিয়ামের বিক্রিয়া করি আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে সোডিয়াম ইথঅক্সাইড এবং সাথে হচ্ছে জার্মান হাইড্রোজেন, এবং এই জার্মান হাইড্রোজেনের সাথে যখন তোমার ইথাইল ক্লোরাইডের বিক্রিয়া করে তখন আমরা পেয়ে যাচ্ছি সিম্পলি ইথেন, ঠিক আছে, এবং হাইড্রোক্লোরাইড গ্যাস হবে, এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু গ্যাস। আচ্ছা, তো খুব সিম্পলি এভাবে আমরা ইথেন পেয়ে গেলাম। তো সহজ কথা হচ্ছে আমরা এভাবে বিজারণের মাধ্যমে কিন্তু কীভাবে অ্যালকেন পেতে হয় সেটা বুঝলাম। আচ্ছা, এবার আমরা হচ্ছে উডস বিক্রিয়ার মাধ্যমে দেখব। আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটু ক্লারিফিকেশন দেই তোমাদের। এখানে আমি যত ধরনের যে এক্সাম্পলগুলো লিখলাম না, জিঙ্ক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ, ঠিক আছে, লিথিয়াম টেট্রাহাইড্রোঅ্যালুমিনেট, প্রত্যেকটা এখানে লিখে দিচ্ছি আমি, অ্যালকোহল প্লাস সোডিয়াম। হ্যাঁ, প্রত্যেকটা থেকে আমার টার্গেট হচ্ছে জার্মান হাইড্রোজেন কিভাবে ক্রিয়েট করা যায়। তো জার্মান হাইড্রোজেন ছাড়া আমরা কিন্তু আসলে কোনোভাবে রিঅ্যাকশনগুলো করতে পারবো না, যেমন জিঙ্ক প্লাস আর সিওএইচ, ঠিক আছে, এইখানেও কিন্তু আমরা জার্মান হাইড্রোজেন পাবো। তো এইভাবে আমরা খুব সহজেই অ্যালকেন তৈরি করার জন্য এই জার্মান হাইড্রোজেনগুলোকে ব্যবহার করতে পারি। আচ্ছা, তো এরপরে আমরা আরেকটা কি অপশন বলেছিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে উডস বিক্রিয়ার মাধ্যমে, আর হচ্ছে গ্রিনার্ড বিকারকের মাধ্যমে। সো উডস বিক্রিয়া কি জিনিস? উডস বিক্রিয়া সাধারণত কার্বন দ্বিগুণ হয় আর কি। দেখো, সো উডস বিক্রিয়ার সংজ্ঞাটা বা এক্সপ্লেনেশনটা এখানে বলা আছে, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডকে, ঠিক আছে। অ্যালকাইল হ্যালাইড কি জিনিস তোমরা বুঝো আশা করি, আর এক্স, যেটা সেটা কালারটা তো বুঝতে পারতেছো না তোমরা হয়তো, আচ্ছা আর এক্স বুঝাচ্ছি আমি, ঠিক আছে। অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা শুষ্ক ইথারে বা ড্রাই ইথার বলা হয় আর কি, এখানে ড্রাই ইথারে দ্রবীভূত করে সোডিয়াম ধাতুর ছোট টুকরা সহযোগ করে রিফ্লাক্স করি, হ্যাঁ, দেন হচ্ছে আমরা কি পাবো, সিম্পলি অ্যালকেন পাবো। রিফ্লাক্স মানে এখানে বোঝানো হচ্ছে মিক্স করানো বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো এবং এই প্রসেসটাকে উডস বিক্রিয়া বলা হয়। তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কার্বন সংখ্যা দ্বিগুণ হওয়ার একটা বিক্রিয়া বলা যেতে পারে আর কি, কার্বন দ্বিগুণ হয়। আচ্ছা, তো টার্গেট কি আমাদের অ্যালকাইল হ্যালাইড কিন্তু লাগবে, আদারওয়াইজ এটা পসিবল না। তো দেখো এখানে যদি একটু লক্ষ্য করো যে অ্যালকাইল হ্যালাইড, এখানে আমরা কয়টা ব্যবহার করতেছি, দুইটা অ্যালকাইল হ্যালাইড এবং দুইটা সোডিয়াম। এখানে সিম্পলি যেটা হবে, এই যে হ্যালাইড মূলক যেটা ছিল সেটা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে এখানে সোডিয়াম তৈরি করে ফেলবে, সোডিয়াম হ্যালাইড, এবং এখানে অ্যালকাইল নিজের সাথে যুক্ত হয়ে সিম্পলি সে কিন্তু অ্যালকেনে কনভার্ট হয়। বাট দেখো এখানে যেটা আর ছিল, দুইটা আর হয়ে গেছে, তার মানে কার্বন সংখ্যা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, ঠিক আছে। এই যে তোমরা আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো। আচ্ছা, তো নেক্সটে আমরা চলে যাই। নেক্সট যদি একটু দেখো, এখন আমরা একটা এক্সাম্পল এখানে দেখালাম যে মিথাইল আয়োডাইডের সাথে যদি সোডিয়ামের বিক্রিয়া হয় তাহলে সিম্পলি কি হবে, আয়োডিন, ঠিক আছে, এই আয়োডিনের সাথে সোডিয়ামের একটা বিক্রিয়া হয়ে যাবে এবং এখানে তৈরি হবে 2 সোডিয়াম আয়োডাইড প্লাস, এবং এই মিথাইল মূলক দুইবার পাশাপাশি আসবে, অর্থাৎ এখানে আমরা ইথেন পেয়ে যাব। আচ্ছা, তো সিম্পলি আমরা বিষয়টা বুঝে গেলাম। আচ্ছা, সো আমরা ক্লাস করতে করতে মাঝখানে চলে আসছি। তো দেখো তোমাদের কিন্তু আর বেশি দিন সময় নাই, ঠিক না? আর কতদিন সময় আছে, খুব হাতে গুনলে 12 থেকে 13 দিন সর্বোচ্চ। এখন একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, তোমার যে ক্লাসগুলো আমরা করাচ্ছি এখানে কিন্তু খুবই বেসিক আলোচনা করা হচ্ছে, থিওরি কীভাবে পড়তে হবে থিওরি নিয়ে আলোচনা করা হচ্ছে, কিছু কোশ্চেন সলভ করানো হচ্ছে। কিন্তু তোমাদের নিজেদেরকে যাচাই করতে হবে, এবং যেহেতু একদম লাস্টে চলে আসছো তোমরা, এখন খুব বেশি বেশি পরীক্ষা দিতে হবে। সো পরীক্ষা দেওয়ার জন্য অলরেডি রুটসে একটা খুব ভালো সাবস্ক্রিপশন মডেল চলতেছে আর কি, অল্প টাকায়, মাত্র 777 টাকায় তুমি কি কি সুবিধা এখানে অ্যাভেল করতে পারবে। দেখো, বিষয়ভিত্তিক 63টা এক্সাম তুমি দিতে পারছো, হ্যাঁ, ডেলি এক্সাম এগুলো এখন যেহেতু একদম লাস্টের দিকে তুমি হয়তো দিতে পারবা না, বাট দেওয়ার সুযোগ থাকতেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা হচ্ছে তুমি টেস্ট পেপার সলভ করতে পারতেছো, উইকলি টেস্ট যেগুলো ছিল অলরেডি রানিং, এগুলো তুমি এখন নিজে দিতে পারবা যেহেতু চ্যাপ্টার ওয়াইজ যেগুলো, এবং তুমি ডাউট ক্লিয়ারিং সেশন কিন্তু আছে, ঠিক আছে, মানে তুমি যে কোনো ধরনের প্রবলেম এখানে সলভ করতে পারতেছো, এই বিষয়গুলো জরুরি। আর তোমার যদি কোনো ধরনের ডাউট থাকে বিষয়ভিত্তিক, হ্যাঁ, শর্ট সিলেবাসের যদি কোনো ডাউট থাকে, অলরেডি রেকর্ডেড ক্লাস এখানে দেওয়া থাকবে, তুমি রেকর্ডেড ক্লাসও করতে পারবে, একদম ইন ডিটেলসে ক্লাসগুলো করানো থাকে। এখানে সিনিয়র ভাইরা ক্লাস নেবেন, সব বিষয়গুলো অনেক ইম্পর্টেন্টভাবে আলোচনা করা হয়। আর টেস্ট পেপার সলভ করানো হবে, মডেল টেস্টের যেই পরীক্ষাগুলো হচ্ছে বা হয়ে গেছে অলরেডি, তুমি চাইলে তো অবশ্যই পরীক্ষাগুলো দিতে পারবা, সেটা সলভও কিন্তু ক্লাসে থাকবে। তো তুমি সব কিছু নিজের মতো ব্যবহার করতে পারতেছো। তো এই জন্য তোমাদের অনলি 777 টাকায় এই 21 মডেল টেস্ট সাবস্ক্রিপশনটা করাটা এখন আসলে খুব দরকার, সময়ের সাথে যুগ, মানে সময় উপযোগী আর কি, সহজ কথা। হ্যাঁ, তো অনেকের প্রশ্ন থাকে এটা কিভাবে করবো আমরা। তো রুট সেটের অ্যাপে যাবে, অ্যাপে গিয়ে তো এখানে হচ্ছে তোমার প্লাস সাবস্ক্রিপশন যে অপশনটা থাকে বা
প্লাস কোর্সেস, তো ওইখানে গিয়ে তোমার হচ্ছে এই নামটা সার্চ করলে হবে, ACC 21, ঠিক আছে, মডেল কোর্স বা শর্ট, আমি বলে দিচ্ছি নামটা কি হবে। তোমরা প্লাস কোর্সেসে যাবা, ঠিক আছে। সো প্লাস কোর্সেসে গেলে এখানে একটা অপশন থাকবে, এই যে এটা HAC 21 মডেল টেস্ট। তো মডেল টেস্ট অপশনে গেলে তুমি খুব ইজিলি হচ্ছে এই মডেল টেস্টের এই প্রোগ্রামে অ্যাভেল করতে পারো নিজেকে এবং পরীক্ষা দিতে পারছো। আশা করি বিষয়টা বুঝেছো তোমরা। আচ্ছা, তো আমরা আবারও পড়ায় চলে আসি। তো একটা জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, পড়ার পাশাপাশি নিজেকে যাচাই করার জন্য পরীক্ষা দেওয়াটা খুবই জরুরি। সেই জন্য তোমরা অবশ্যই আশা করি এনরোল করবে, এটা খুব তোমাদের জন্যই আসলে উপকার। আচ্ছা, দেখো আমরা অ্যালকেন কিভাবে প্রস্তুত করা যায় সেখানে তো আমরা অলরেডি আলোচনা করে ফেললাম, উডস বিক্রিয়ার মাধ্যমে করা যায়। আরেকটা ছিল হচ্ছে তোমার বিজারণের মাধ্যমে, তাই না? তো অ্যালকেনের প্রস্তুতির মধ্যে কিছু বৈশিষ্ট্য আমরা দেখি, সেটা হচ্ছে তুমি যদি উডস বিক্রিয়া করো সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই ড্রাই ইথারের মধ্যে উডস বিক্রিয়া যদি করো তাহলে কার্বন সংখ্যা কি হবে? কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে না? এই যে এখানে দেখো কার্বন সংখ্যা এখানে টোটাল কয়টা ছিল? এখানে কার্বন সংখ্যা ছিল টোটাল 2টা, বাট এখানে কি হয়েছে কার্বন সংখ্যা? কার্বন সংখ্যা 4টি কার্বন হয়ে গেছে, তাই না? 4 কার্বন হয়ে যাচ্ছে। সেখানে কি হচ্ছে? কার্বন দ্বিগুণ হয়ে যাচ্ছে না, যে 2 ইনটু কার্বন নাম্বার, ঠিক আছে। এখানে টোটাল কিন্তু কার্বন দ্বিগুণ হয়ে গেল কিভাবে? খুব সহজেই তুমি উডস বিক্রিয়া যখন করেছো। আচ্ছা, তো এখানে আসলে কঠিন কিছু নাই, জাস্ট আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, মিশ্র উডস নামে একটা রিঅ্যাকশন থাকে। সেখানে তুমি যদি ডিফারেন্ট অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করো তাহলে তুমি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট যৌগ পাবে। যেমন এখানে দেখো একটা কথা আমি বলেছি, সেটা হচ্ছে যদি বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন ব্যবহার করতে চাই, মানে অ্যালকেন পাইতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করবো না, এখানে 2টি অণুর পরিবর্তে এবার একাধিক অ্যালকাইল হ্যালাইডের মিশ্রণ ব্যবহার করতে হবে। যেমন এখানে একটা আমি এক্সাম্পল দিছি, দেখো সেটা হচ্ছে মিথাইল আয়োডাইড আর একটা হচ্ছে তোমার ইথাইল আয়োডাইড। যদি মিক্স করা হয় তাহলে কি কি যৌগ পাবো আমরা? তো আমি এখানে একটু বলে দিচ্ছি কি কি পাবা। সিম্পলি এই মিথাইলটা দ্বিগুণ হবে, ঠিক আছে, হয়ে যাবে ইথাইল। আবার এটা কত? 2 কার্বন ছিল না, তো এটা হয়ে যাবে 4 কার্বন, C4H10। বাট আরেকটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে CH3 আর CH3C2 এরাও কিন্তু মিক্স হয়ে যাবে, ঠিক আছে। তো উডস বিক্রিয়ার মধ্যে আমরা সাধারণত 2 কার্বন ডবল হচ্ছে এরকম যৌগই পাইতাম, কিন্তু তুমি যদি বিজোড় কার্বন বিশিষ্ট যৌগ পাইতে চাও সেক্ষেত্রে কি করতে হচ্ছে? মিক্স ব্যবহার করতে হবে। অবশ্যই মিক্সের ক্ষেত্রে খেয়াল করতে হবে 2টা মিক্স নাম্বার যোগ করলে যেন বিজোড় সংখ্যা আসে। তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে, দেখো এখানে 3, এখানে এখানে 2, এখানে 1, তাহলে তুমি 1 + 2 = C3, এই যে মানে হচ্ছে তুমি 3টা যৌগ পেয়ে যাচ্ছ, দেখো বিউটেন, ইথেন আর একটা হচ্ছে প্রোপেন। তার মানে 1 এবং এখানে 2 যেহেতু, তাহলে তুমি টোটাল 2টা যোগ করলে যত কার্বন হয় 3, তারপরে তোমার 2 কার্বনকে দ্বিগুণ করলে যা হয়, প্রথম কার্বনকে দ্বিগুণ করলে যা হয়, প্রত্যেকটাই পেয়ে যাচ্ছ। সেখানে এক্সাম্পলগুলো দেখো তাহলে আরো ভালো ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো তুমি কি কি পাচ্ছি আমরা? ইথেন পাচ্ছি, প্রোপেন পাচ্ছি, আর লাস্টে বিউটেন। সব কিছু আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তো খুব সহজ সিম্পল বিষয়, কোনো এখানে ঝামেলা নাই আর কি। আচ্ছা, তো মিশ্র উডসের মাধ্যমে আমরা কি করতে পারি? মিশ্র উডসের মাধ্যমে আমরা খুব সিম্পলি বিজোড় ইলেকট্রন বিশিষ্ট, মানে বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন পেতে পারি। আচ্ছা, নেক্সটে যাবো আমরা। এবার হচ্ছে গ্রিনার্ড বিকারক। এখানে গ্রিগনার্ড লেখা হয়েছে, যদিও ইংলিশ উচ্চারণটা হচ্ছে গ্রিনার্ড হবে আর কি, ঠিক আছে। গ্রিনার্ড রিএজেন্ট। আচ্ছা, গ্রিনার্ড রিএজেন্ট হচ্ছে এরকম RMgX, ঠিক আছে। মানে ম্যাগনেসিয়ামের 2 হাতে 2টি যৌগ আছে, মানে মূলক আছে, একটা হচ্ছে অ্যালকাইল মূলক আর একটা হচ্ছে হ্যালাইড মূলক। আচ্ছা, তো এখানে ম্যাগনেসিয়াম স্লাইটলি তোমার সমযোজী আয়নের মতো কাজ করে আর কি। সমযোজী আয়ন বলতে আমি এখানে হচ্ছে পোলারিটি সৃষ্টি হয়, স্লাইড পোলারিটি সৃষ্টি হয়, যদিও এটা একটা আয়নিক যৌগ, ঠিক আছে। তো দেখো আসলে মেইনলি তোমার কিভাবে কাজ করতে হয়, বা তোমার এই গ্রিনার্ড বিকারক কিভাবে কাজ করে। তো প্রথমে আমি বলে দিলাম না যে গ্রিনার্ড বিকারক হচ্ছে RMgX। তখন RMgX আবার কীভাবে বানায়, তো সহজ বিষয়, আমি একটু বলে দিচ্ছি। তুমি যদি অ্যালকাইল হ্যালাইডকে ম্যাগনেসিয়াম সহ বিক্রিয়া করো, যেখানে অলরেডি সুন্দর করে বলা আছে, তুমি পড়লেই বুঝতে পারবা। তো তুমি যদি অ্যালকাইল হ্যালাইডকে ম্যাগনেসিয়াম সহ আদ্র বিশ্লেষণ করে থাকো তাহলে, সরি ভুল বললাম, তোমার অ্যালকাইল হ্যালাইডকে ম্যাগনেসিয়াম সহ যদি বিক্রিয়া করো তাহলে তুমি কী পেয়ে যাবা? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড পেয়ে যাচ্ছ, ঠিক আছে। মানে হচ্ছে সহজ কথায় এটাই কিন্তু আমাদের গ্রিনার্ড রিএজেন্ট।
আচ্ছা, তো গ্রিনার্ড রিয়েজেন্ট আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যে টার্গেটটা ছিল সেটা অ্যালকেন তৈরি করতে হবে, তাই না? তো অ্যালকেন তৈরি করতে আমরা গ্রিনার্ড বিকারকটাকে জাস্ট সিম্পলি পানি সহ বিক্রিয়া করব। তো পানি সহ বিক্রিয়া করলে কিন্তু আমাদের অ্যালকেন চলে আসবে। তো কীভাবে খেয়াল করো, এই অ্যালকাইল মূলক সিম্পলি হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, ঠিক আছে? আর এখানে আমরা যেই হাইড্রোক্সাইড আয়ন দেখতেছি সেটা ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া হয়ে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। বাট এখানে যেহেতু শুধু এক্স হ্যালাইড মূলক রয়ে গেছে, তো সেটা হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড, যেখানে হাইড্রোক্সাইড আয়নটা মাঝখানে থাকবে, মানে হচ্ছে ম্যাগনেসিয়ামেরই এই যে অপর হাতে যে হ্যালাইড মূলকটা ছিল সেখানে কানেক্টেড হয়ে যাবে। তো সিম্পল বিষয়, কঠিন কিছু না। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্রিনার্ড রিয়েজেন্টকে যদি পানি সহ বিক্রিয়া করা হয় তাহলে খুব সহজে অ্যালকেন পাওয়া যায়। তো এই কথাটা এখানে বলা হয়েছে আর কি, ঠিক আছে? সিম্পলি যদি এখানে মনে রাখতে চাও, RMgX পানি ইকুয়ালস হচ্ছে RH প্লাস MgOH X। আচ্ছা, তো এটা আশা করি বুঝেছো কীভাবে গ্রিনার্ড বিকার ইউজ করে আমরা অ্যালকেনে প্রস্তুত করতে পারি। এবার আমরা অ্যালকেনে চলে যাচ্ছি, ঠিক আছে? আমরা কিন্তু অ্যালকেনের প্রস্তুতি এবার দেখব। তো কিছু কিছু জিনিসের শনাক্তকরণ বিক্রিয়া আমরা দেখবো আর কি। আপাতত যেগুলো শুধু প্রস্তুতি দেখার দরকার সেগুলো আমরা শুধু প্রস্তুতি পর্যন্তই থাকবো। আচ্ছা, তো এবার আমরা অ্যালকিনে চলে যাই। সো অ্যালকিনের সাধারণ সংকেতটা হচ্ছে তোমার CnH2n। সেখানে H2n মানে সহজ কথা হাইড্রোজেন এবং কার্বনের রেশিওটা হচ্ছে 1:2। এখন এখানে দ্বিবন্ধন থাকবে, মিনিমাম একটি দ্বিবন্ধন থাকবে, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। সেখানে সাধারণ সংকেত হচ্ছে এই CnH2n, তো এখানে হচ্ছে মিনিমাম একটি দ্বিবন্ধন। আচ্ছা, তো দেখো এখানে অ্যালকিন তৈরি করার জন্য অনেকগুলো প্রসেস আছে। আমরা মোটামুটি মোস্ট কমন পার্টগুলো একটু আলোচনা করবো। প্রথম হচ্ছে তুমি যদি অ্যালকোহলের ডিহাইড্রেশন করে থাকো, ঠিক আছে? ডিহাইড্রেশন কীভাবে ইউজ করা হয় সেটা হচ্ছে ইউজিং সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? তো এখন এই সালফিউরিক অ্যাসিডটা এখানে হচ্ছে একটা নিরোধক হিসেবে কাজ করবে আর কি, অ্যাসিড না। আচ্ছা, তো এখন এই যে সালফিউরিক অ্যাসিড যে নিরোধক হিসেবে কাজ করবে, তো আমরা জানি নিরোধকের কাজ হচ্ছে যে কোনো একটা হাইড্রোজেন অক্সিজেনযুক্ত যৌগ থেকে খুব সহজেই যেন সে খুব সহজেই পানি হিসেবে বের করে দিতে পারে হাইড্রোজেন এবং অক্সিজেন অণুকে। এখন আমরা যে কাজটা করব, সেম বুদ্ধিটা ব্যবহার করে আমরা সিম্পলি সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে বা সালফিউরিক মানে হাইড্রোজেন সালফেটের যে নিরোধকটা ছিল, ঠিক আছে? এখানে আসলে এটাকে অ্যাসিড বলা উচিত না, এটা আমরা একটু নামটা চেঞ্জ করে দিই, যদিও হাইড্রোজেন মানে সংকেত তো সেম, তাই না? ওটাকে আমরা বলতে হবে নিরোধক, এখানে নিরোধক হিসেবে কাজ করবে। আচ্ছা, তো এখন তোমাকে যে কাজটা করতে হবে, কোনো একটা অ্যালকোহল নিব আমরা, অ্যালকোহল নিয়ে সেটাকে সালফিউরিক অ্যাসিড সহ বিক্রিয়া করব। আচ্ছা, তো বিক্রিয়া করলে সিম্পলি আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তুমি যদি দেখো এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে তোমার এই সালফিউরিক অ্যাসিড আমাদের কি বলেছিলাম যে এই OH কে বের করে নিয়ে যাবে, আর যে কার্বন থেকে OH মূলকটাকে বের করতেছে তার ঠিক পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন নিয়ে যাবে। তাহলে বিষয়টা এরকম, সে এই হাইড্রোজেন, হ্যাঁ, এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোক্সাইড মূলকটাকে সে বের করে দিচ্ছে। তাহলে আলটিমেটলি কি হবে দেখো, এখানে কার্বন হাইড্রোজেন তো রয়ে গেল, বাট এখানে একটা ডবল বন্ড তৈরি হবে এবং এখানে CH2 তৈরি হবে। তো আলটিমেটলি আমরা কি পাচ্ছি দেখো, RCH ডবল বন্ড CH2। তো এটা কিন্তু একটা অ্যালকিনের সংকেত, তাই না? কারণ এখানে আমি কি বলেছি দেখো, মিনিমাম একটা দ্বিবন্ধন থাকতে হবে, মিনিমাম একটা দ্বিবন্ধন থাকতে হবে। নেক্সট কেস আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখে ফেলি। তো এটা হচ্ছে তোমার ইথাইল অ্যালকোহল, তুমি যদি সালফিউরিক অ্যাসিড সহ বিক্রিয়া করো তাহলে এই হাইড্রোক্সাইড আর হচ্ছে এখান থেকে হাইড্রোজেন বের হয়ে যাবে। তাহলে আলটিমেটলি তোমাদের আসবে CH2 ডবল বন্ড CH2, ঠিক আছে? সো এটা তো অ্যান্সারটা জানোই, আমি জাস্ট এখন মুছে দিচ্ছি, এটা তো অটো টাইপ হয়ে এখানে চলে আসবে, ঠিক আছে? তো আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম। না, এখানে তো অ্যান্সার ভুল চলে আসছে, টাইপ রাইটিং এটা ভুল হয়েছে, ঠিক আছে? এটা CH2 হবে, তাই না? আমরা এখানে দেখতেই পাচ্ছি এখানে দ্বিকার্বন বিশিষ্ট যৌগ ছিল, সেখানে CH2 হবে। মাঝে মাঝে এরকম টাইপিং মিস্টেক হয়, সমস্যা না। ওকে,
আচ্ছা, তো এবার হচ্ছে আমরা নেক্সট কেজে চলে যাই। আমরা প্রথমত দেখলাম যে সালফিউরিক অ্যাসিড যখন নিরোধক হিসেবে কাজ করে তখন কিভাবে ব্যবহার করা যায়। এখন এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে, যদি এখানে আমরা ইথেন বা অন্য কিছু ইউজ করতাম বা তোমার হাইড্রোক্সিড মূলটা যদি কোনো শাখা শিকলও থাকতো তখন কীভাবে কাজ করতো, সেখানে তোমার একটু ডিফারেন্ট হইতে বিষয়টা কাজ করতো আর কি। তো ওইটা আসলে তোমাদের সিলেবাসে নাই, আমি দেখাচ্ছি না। এখানে তোমার যে SN1 SN2 যেরকম রিয়াকশন করতাম, তো এখানে আলফা বিটা কার্বনের সাথে সাথে হাইড্রোজেন কোন জায়গা থেকে অপসারণ হবে সেই জিনিসটা নিয়ে আমাদের আলোচনা করার বিষয় ছিল। ডিরেক্টলি যেহেতু সিলেবাস নিয়ে আমরা এটা আসলে আলোচনা করবো না আর কি। তুমি এটা ধারণা রাখতে পারো যে তোমার মানে এই হাইড্রোক্সাইড আয়নটা যেখানে থাকে তার ঠিক পাশের কার্বন থেকে তোমার হাইড্রোজেন আয়নটা যাবে। এবার প্রশ্ন থাকতে পারে, পাশের হাইড্রোজেন তো তোমার বামেও থাকতে পারে ডানেও থাকতে পারে, তাহলে কোন পাশ থেকে যাবে আসলে? তো যেই পাশে সাধারণত হাইড্রোজেন বেশি থাকে সেখান থেকে আসলে হাইড্রোজেনটা অপসারিত হয়। তো ওইটা নিয়ে আসলে আমাদের যেহেতু সিলেবাস নিয়ে আমরা আলোচনা করছি না, তোমাদের বই আছে, তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা, নেক্সট কেস আমরা হচ্ছে যদি ফসফরিক অ্যাসিড সহ উত্তপ্ত করি কোনো একটি অ্যালকোহলকে, তাহলে কিন্তু আমরা খুব সহজে অ্যালকিন পেয়ে যাই। কারণ কি? কারণ ফসফরিক অ্যাসিডও ওয়ান টাইপ অফ নিরোধক, ঠিক আছে, নিরোধক হিসেবে কাজ করে আর কি। আচ্ছা, তো দেখো এখানে আমি তোমাকে একটা অ্যান্সার দিই। খেয়াল করো, এই যে একটা সাধারণ অ্যালকোহল, হ্যাঁ, তো তুমি যখন এটাকে ফসফরিক অ্যাসিড হিসেবে বিক্রিয়া করবে তো সিম্পলি আমরা কি পেয়ে যাবো? তখন আমরা সিম্পলি পেয়ে যাবো একটি অ্যালকিন। তো বিক্রিয়াটা দেখো খুব সিম্পল, আগেরটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, জাস্ট সিম্পলি যেটা হবে হাইড্রোক্সাইড আয়ন আর এই হাইড্রোজেনটা বের হয়ে যাবে। তো বের হয়ে গেলে কি হচ্ছে দেখো, CH3 CH2 ডবল বন্ড CH2, এটা হওয়া ছিল না, বাট সমস্যাটা হচ্ছে এটা হইলে তো এখানে তোমার দ্বিবন্ধনে একটা সমস্যা হয়। এই জন্য আমরা একটু হিসাব করে বলি। দেখো এখানে এবার ঠিক আছে, হাইড্রোজেন ভুল দিয়ে রাখছে টাইপে। আচ্ছা যাই হোক, তো দেখো এখানে আমি যে কথাটা বললাম, এই হাইড্রোজেনটা এবং এই হাইড্রোক্সাইড আয়নটা কিন্তু পানি হিসেবে বের হয়ে যাবে, তাহলে থাকবে কি CH3 CH ডবল বন্ড CH2। তো এটা কি? এই যেটার নাম হচ্ছে প্রোপিলিন বা প্রোপিনও বলা যায়, ঠিক আছে। এভাবে তুমি ডিফারেন্ট টাইপ মানে অ্যালকোহল থেকে তুমি কিন্তু সহজেই অ্যালকিন পেয়ে যাচ্ছ। মাথায় রাখতে হবে নিরোধক ব্যবহার করতে, আদারওয়াইজ আমাদের পক্ষে সম্ভব না। তো ডিহাইড্রেশন প্রসেস দুই রকম, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে, একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড ব্যবহার করে। আচ্ছা নেক্সট কেস, এবার হচ্ছে আমরা যেটা করবো 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম অক্সাইডের উপর দিয়ে যখন অ্যালকোহল বাষ্পকে পরিচালনা করবো তখন খুব সহজে আমরা অ্যালকিন পেয়ে যাই। তো আসলে বিষয়টা হচ্ছে তিনটাই সেম, তোমার অ্যালুমিনিয়াম অক্সাইড, সালফিউরিক অ্যাসিড আর ফসফরিক অ্যাসিড, তিনটাই তুমি নিরোধক হিসেবে ব্যবহার করবে আর কি। তো সামারিটা কি জিনিস? তো সামারি হচ্ছে, আমি এখানে আগের পেজে বলে দিচ্ছি। এই যে আমরা কোথায় বললাম, এই যে নিরুদন দ্বারা, তাই তো? তো নিরুদন দ্বারা এখানে কি কি ইউজ করা যেতে পারে? অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ তোমার ফসফরিক অ্যাসিড ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, ভালো কথা। এবার হচ্ছে আমরা সামনে আগে। আচ্ছা, এরপর আমাদের কাজ হচ্ছে এবার অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকিন তৈরি করা যায় সেই জিনিসটা দেখা। ও এখন এখানে আসলে কঠিন কিছু নাই, তোমার সিম্পল যে কাজটা করতে হবে, আমরা অ্যালকাইল হ্যালাইডকে ক্ষারীয়, ঠিক আছে, মানে ক্ষারীয় না আসলে এটা অ্যালকোহলীয় হবে, এখানে লিখে দিচ্ছি আমি, অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড সহ বিক্রিয়া করব। তাহলে যেটা হবে সিম্পলি আমরা এই হ্যালাইড থেকে কিন্তু অ্যালকিন পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আমি এখানে একটু লিখে, এখানে যদিও লেখা আছে অ্যালকোহলীয় কস্টিক পটাশ বা কস্টিক সোডা, হ্যাঁ, কস্টিক সোডার সংকেত কি? কস্টিক সোডার সংকেত হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর কস্টিক পটাশের সংকেত হচ্ছে তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, তো এদেরকে ব্যবহার করে আমরা খুব সহজে কিন্তু কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব হচ্ছে অ্যালকিন। তো আমি রিয়াকশনগুলো তাড়াতাড়ি দেখিয়ে ফেলতেছি। তো দেখো এখানে যে বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে যে কীভাবে আসলে বিষয়টা কাজ করে। প্রথমে এই যে হ্যালাইড মনোটা ছিল ও কার সাথে বিক্রিয়া করবে? ওই পটাশিয়ামের সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে। কারণ তোমার এই ক্যাটায়নের সাথে হ্যালাইডের খুব ভালো একটা সম্পর্ক থাকে। তো যখন এই পটাশিয়াম হ্যালাইডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম হ্যালাইড তৈরি হয়ে যাবে, তখন এই হাইড্রোক্সাইড চেষ্টা করবে সে নিজে পানিতে কনভার্ট হোক। তো এই জন্য যেটা হবে, কার্বন যেখান থেকে হ্যালাইডটা নিয়ে গেছে ঠিক তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন নিবে, নিয়ে এসে কী করবে? পানিতে কনভার্ট হবে। দেন এখানে কি হচ্ছে, নিশ্চিন্তে কিন্তু আমরা দ্বিবন্ধন পেয়ে যাব, ঠিক আছে। আবার প্রশ্ন চলে আসে যে সেটা হচ্ছে তোমার কার্বন তো বাম পাশেরটাতে থেকে বাম পাশের হাইড্রোজেন থেকে যেতে পারে, আবার সরি ভুল বললাম, মানে বাম পাশের কার্বন থেকে হাইড্রোজেন যেতে পারছে, আবার ডান পাশের কার্বন থেকে হাইড্রোজেন যেতে পারতেছে। তো সেটা হচ্ছে যেই পাশ থেকে তুমি হাইড্রোজেন সংখ্যা বেশি পাবা সেখান থেকে হাইড্রোজেন অপসারণ করবা।
আচ্ছা, তো দেখো এখানে আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি। তো এক্সাম্পলটা হচ্ছে সিম্পল বিষয়ে আমরা কি করতেছি, একটা সাধারণ অ্যালকাইল হ্যালাইডকে পটাশিয়াম হাইড্রোক্সাইড সহ বিক্রিয়া করছে। এখন আমরা যে জিনিসটা মাথায় রাখতে হবে, এই পটাশিয়ামের সাথে আমরা ক্লোরাইড যুক্ত করব, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। আর এই হাইড্রোক্সাইডের সাথে ঠিক পাশের হাইড্রোজেনের একটা বিক্রিয়া হয়ে যাবে হচ্ছে তোমার পানি। তাহলে দেখো কি থাকে, এই জায়গায় একটা দ্বিবন্ধন তৈরি হবে না, এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা দ্বিবন্ধন তৈরি হচ্ছে, পটাশিয়াম ক্লোরাইড আর পানি তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট কেস হচ্ছে আমরা সন্নিহিত ডাইহ্যালাইড হ্যালোজেনের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, অ্যালকিন তৈরি করতে পারি। আচ্ছা, তো বিষয়টা কেমন, তো তুমি যদি একটু বিক্রিয়াটা দেখো, সিম্পল বিষয়, তোমার যদি ডাইহ্যালাইড কোনো যৌগ থাকে, সেখানে যদি তুমি জিঙ্ক ধাতু ব্যবহার করো, জিঙ্ক যেটা করতে পারে সেটা হচ্ছে, যেহেতু সে ধাতু, সে খুব সিম্পলি হ্যালাইড মূলকগুলোকে অ্যাবজর্ব করে নিয়ে যাবে। সো সে এই হ্যালাইড কয়টা আছে এখানে দেখো, দুইটা হ্যালাইড আছে। সো দুইটা হ্যালাইডকে যদি নিয়ে যায়, তাহলে দুইটা হ্যালাইডের যে হাত ফাঁকাগুলো ছিল নিজেদের মধ্যে কানেক্ট হয়ে ডবল বন্ড ক্রিয়েট করবে। সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ তুমি জিঙ্ক সহ যদি কোনো ডাইহ্যালাইড যৌগকে বিক্রিয়া করো, তাহলে কিন্তু ইজিলি তুমি দ্বিবন্ধনযুক্ত যৌগ পেয়ে যাচ্ছ। আচ্ছা, তো এক্সাম্পল হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা নামকরণ করে দিই আমি 1 2 3, যেটার নাম হচ্ছে 1,2 ডাইহ্যালাইড প্রোপেন, তাই না? 1,2 ডাইহ্যালাইড প্রোপেনকে তুমি যখন জিঙ্ক সহ বিক্রিয়া করো, তখন কি হবে দেখো, সিম্পলি এই দুটো হ্যালাইড তোমার জিঙ্কের সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে? আর এখানে আমরা কি পাচ্ছি, আমাদের টার্গেটেড অ্যান্সার কিন্তু পেয়ে যাবে CH3 CH22, সরি ডবল বন্ড CH2। তো এটা কিসের যৌগ, এটা হচ্ছে তোমার প্রোপিন। ঠিক আছে, তো এভাবে খুব সহজেই দ্বিবন্ধনযুক্ত যৌগ পাওয়া যায়। আচ্ছা, এই ETOH এটা মানে কি, অনেক হয়তো জানো না। এটা মানে হচ্ছে তোমার ইথানল, হ্যাঁ। আর MTOH এটা মানে হচ্ছে তোমার মিথানল। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। ওকে ফাইন, আমরা নেক্সটে চলে যাই। আসলে অনেকগুলো তো আমাদের হচ্ছে এই প্রস্তুতি পড়তে অনেক সময় চলে যাবে। তো তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে লিখে ফেলবে। আচ্ছা, তো নেক্সট কেস হচ্ছে আমি কিন্তু আগে বলেছিলাম, সেটা হচ্ছে অ্যালকাইন থেকে আমরা কিন্তু অ্যালকেন তৈরি করেছি আগে, তাই না? এবার দেখবো আমরা অ্যালকাইন থেকে কীভাবে অ্যালকিন তৈরি করা যায়। খুবই সিম্পল বিষয়, তোমাকে যেটা কাজটা করতে হবে, অ্যালকাইনকে হাইড্রোজেনেশনই করতে হবে, বাট এখানে শর্ত হচ্ছে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট ইউজ করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে প্যালাডিয়াম আর বারিয়াম সালফেটের লবণ ইউজ করতে হবে। সো আলটিমেটলি তুমি যেটা পাবা, সিম্পলি এই যে দ্বিবন্ধন ছিল না, এই জায়গায় হচ্ছে দুইটা হাইড্রোজেন কানেক্ট হয়ে যাবে। আর সিম্পলি কি হয়ে যাচ্ছে দেখো, আর CH ডবল বন্ড CH2, কিন্তু এরপরে কিন্তু আর হাইড্রোজেন যুক্ত হচ্ছে না। আচ্ছা, তো দেখো এইটা তো আমরা বুঝলাম, তাই না? তো এখানে অলরেডি একটা যৌগ কিন্তু দেওয়া আছে, সেটার নাম হচ্ছে ইথাইন। তো এই যে ইথাইনটা ছিল, এখন ইথাইনকে তুমি যখন হাইড্রোজেনেশন করবে, তখন আসলে কি যৌগটা পাবে সেটা একটু লক্ষ্য করো। আমি একটু আগে বুঝাই দিচ্ছি, দেন সরাসরি এক্সাম্পলটা দেখাবো। হাইড্রোজেন এখানে কমপ্লিটলি যুক্ত হয়ে যাচ্ছে। যখন যুক্ত হবে, তাহলে সিম্পলি এখানে একটা বন্ধন ভেঙে এখানে ইথাইন থেকে ইথিন তৈরি হবে, তাই না? তো যৌগটা যদি দেখো, এই যে ইথিন তৈরি হয়ে গেছে। আচ্ছা, নেক্সট কেস। আচ্ছা, এবার হচ্ছে আমরা অ্যালকাইনে চলে যাই, কিভাবে অ্যালকাইন প্রস্তুত করা যায়। অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। তো সহজ কথা, আগেরগুলো তো আমাদের খুব সহজ ছিল, জাস্ট দ্বিবন্ধন ভেঙে ফেললে বা ত্রিবন্ধন ভেঙে ফেললে কিন্তু যৌগ তৈরি হয়ে যাচ্ছিল। বাট এখানে ত্রিবন্ধনযুক্ত যৌগ আমাদের পাওয়া হচ্ছে উদ্দেশ্য। তাহলে কি করা যেতে পারে? তো প্রথমত হচ্ছে আমাদের সন্নিহিত ডাইহ্যালাইড যৌগ ব্যবহার করতে হবে আর কি। ঠিক আছে, তো সন্নিহিত ডাইহ্যালাইড কই এখানে, আচ্ছা দেখো, তো এটা হচ্ছে তোমার একটা সন্নিহিত ডাইহ্যালাইড যৌগ। যখন তুমি এটাকে পটাশিয়াম হাইড্রোক্সাইড সহ বিক্রিয়া করবে, তো ফার্স্ট স্টেপে যেটা হবে, ফার্স্ট স্টেপ যদি একটু লক্ষ্য করো, আমার একটা হ্যালাইড বের হয়ে যাবে। ঠিক আছে, একটা হ্যালাইড বের হয়ে এই যে পটাশিয়ামের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম হ্যালাইড তৈরি করবে। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি প্লাস পটাশিয়াম হ্যালাইড। আর এই যে হাইড্রোক্সাইড আয়নটা ছিল, সেটা কি করবে, উপরে যে হাইড্রোজেনটা ছিল সেটার সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে ফেলবে। তো যার ফলে এই যে মাঝখানে যে একটা হ্যালাইড ছিল,
আচ্ছা এই হাইড্রোজেন না, মানে একই হাতের হাইড্রোজেন না, ভিন্ন হাতের হাইড্রোজেন হবে অবশ্যই এই হাইড্রোজেন। হ্যাঁ, কি করতেছে, তো এই হাইড্রোজেন আর এই হ্যালাইড দুটো হচ্ছে বের হয়ে যাবে, হ্যালাইড যুক্ত হবে পটাশিয়ামের সাথে, হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে পানি তৈরি করছে। তো দেখো এদের দুইজনে কিন্তু দুইটা হাত খালি হয়ে যাবে, জাস্ট সিম্পলি কানেক্ট হয়ে যাবে, কানেক্ট হয়ে দ্বিবন্ধন তৈরি হয়ে গেল। আবার যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হবে তখন সিম্পলি যেটা হবে, এই হ্যালাইডটা বের হয়ে যাবে আর এই হাইড্রোজেনটা বের হয়ে যাবে। বের হয়ে এখানে এক্সট্রাভাবে আমরা আবারও পটাশিয়াম হ্যালাইড আর হচ্ছে পানি পেয়ে যাব। আমাদের এইবার আমরা কিন্তু ত্রিবন্ধনযুক্ত যৌগ পেয়ে যাচ্ছি। তো আশা করি বিষয়টা তোমরা বুঝেছো। কারণ সহজ করতে আমরা ডাই হ্যালাইড যদি ব্যবহার করি এবং এখানে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ ব্যবহার করি, খুব সহজেই আমরা কি পেতে পারি, ডাই হ্যালাইড থেকে অ্যালকাইন পেয়ে যেতে পারি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হচ্ছে একদমই স্পেশাল কেস, তুমি হচ্ছে শুধুমাত্র ইথাইন তৈরি করার জন্য পরীক্ষাগারে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করতে পারো। সো ক্যালসিয়াম কার্বাইডকে তুমি যদি পানি সহ বিক্রিয়া করো নির্দিষ্ট টেম্পারেচারে, তাহলে খুব সহজেই সে ইথাইনে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো ইথাইন এবং হচ্ছে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই দুইটাই কিন্তু তোমার বাণিজ্যিকভাবে বেশ উপকারে লাগে। আচ্ছা ঠিক আছে, আমরা অ্যালকাইন প্রস্তুতি বুঝে ফেললাম, আমরা নেক্সট আগাই। এবার হচ্ছে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে কি, আগের বার আমি কিন্তু তোমাদের দেখাইছিলাম যে জিঙ্কের সাথে যখন ডাই হ্যালাইড থাকে কিন্তু আমরা দ্বিবন্ধনযুক্ত যৌগ পাই। বাট যদি এখানে টেট্রা হ্যালাইড আছে, খুব সহজে আমরা বুঝতে পারতেছি জিঙ্ক কি করবে, চারটা হ্যালাইড কি বের করে নিবে, তাহলে কিন্তু সে কি করবে, দুইটা পাই বন্ধন দান করবে এখানে, তাই না? তো আমরা এটি দেখছিলাম আগে যে দুইটা যখন হ্যালাইড সে নিচ্ছে একটা করে পাই বন্ধন দান করতেছিল আর কি। তো আমি এই কথাটা এখানে বলতে চেয়ে বোঝাচ্ছি, দেখো এই জিঙ্ক, একটা জিঙ্ক কি করবে, এই হ্যালাইডগুলোকে বের করে দেবে। আবার পরবর্তী জিঙ্ক কি করবে, বাকি দুটো হ্যালাইডকে বের করে ওভারঅল একটা ত্রিবন্ধনযুক্ত যৌগ দিয়ে দিবে। ঠিক আছে, আমরা তাই দেখতেছি এখানে। আবার ট্রিপল বন্ধযুক্ত কার্বনের বন্ধন চলে আসছে আর হচ্ছে দুইটা জিঙ্ক হ্যালাইড তৈরি হয়ে গেছে। আচ্ছা, তো দেখো এই যে এক্সাম্পলটা যদি একটু লক্ষ্য করো, এখানে যে দুইটা দুইটা যেটা ব্রোমাইড ছিল, এটা জিঙ্কের সাথে বিক্রিয়া করে তৈরি করবো হচ্ছে দুই অণু জিঙ্ক ব্রোমাইড। আর এখানে তৈরি হবে কি, দেখো ট্রিপল বন্ড কিন্তু মাঝখানে চলে আসবে, তাই না? তাহলে আলটিমেটলি এই জায়গায় আমরা একটা ট্রিপল বন্ড পেয়ে যাবো। ট্রিপল বন্ড পেলে আলটিমেটলি কী হবে বলো, এটা হচ্ছে প্রোপাইন তৈরি হবে। ঠিক আছে, যদি আমরা দেখি এই দেখো প্রোপাইন তৈরি হয়ে গেছে। তো প্রস্তুতি বিক্রিয়াগুলো কিন্তু বেস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসবে, সরাসরি কোশ্চেন আসে কনভার্সন যে বিষয়টা। তো প্রস্তুতি না বুঝলে তুমি কিন্তু কনভার্সন বের করতে পারছো না, আমাদের প্রস্তুতি বুঝতে হবে। আচ্ছা, এইবার হচ্ছে আমরা শনাক্তকরণে আস্তে আস্তে যাচ্ছি, কারণ ত্রিবন্ধনযুক্ত যৌগগুলোতে শনাক্তকরণটা খুব জরুরি। দ্বিবন্ধনযুক্ত তো শনাক্তকরণ থাকে, তোমরা যদি ওটা ক্লাস 9 পড়ে আসছো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সহ শনাক্তকরণ আর কি, ওটা নিয়ে আমি আর বেশি আলোচনা করছি না। তো যেহেতু অলরেডি তুমি ত্রিবন্ধনের আলোচনাটা দেখতে পাচ্ছ। আচ্ছা দেখো অ্যালকাইন নমুনায় যদি তুমি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট কেন বলা হচ্ছে, দেখো এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হচ্ছে ক্ষার, এই জন্য ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি মিশ্রিত করা হয় তো এদের একটা গোলাপি বর্ণ থাকে। ঠিক আছে, বাট যখনই অ্যালকাইনের মধ্যে মিশ্রণ করা হবে তখন এই গোলাপি বর্ণটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আর এই নষ্ট হওয়াটা থেকে আমরা বুঝতে পারবো যে উক্ত যৌগটা অ্যালকাইন ছিল। তো বিষয়টা কি হয় দেখো, এখানে যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তখন কিন্তু তোমার জায়মান অক্সিজেন তৈরি, আরো অনেক কিছু তৈরি হয়, এটা আসলে আমি একটু দেখাই দিতাম, সমস্যা নেই। ম্যাঙ্গানিজ অক্সাইড তৈরি হয়, ঠিক আছে, পটাশিয়াম অক্সাইড তৈরি হয়, আরো পানি তৈরি হয় আর কি। আচ্ছা, সো এটা তো গেল ভালো কথা, বাট এই যে জায়মান অক্সিজেনটা তৈরি হচ্ছে, এই জায়মান অক্সিজেনই কিন্তু আলটিমেটলি এই ত্রিবন্ধনযুক্ত যৌগের মধ্যে একটা বিশেষ ভূমিকা পালন করে। দেখো কিভাবে ভূমিকা পালন করতেছে, সিম্পলি যে কাজটা করবে, মানে এই ত্রিবন্ধনযুক্ত যৌগে যে জাইমান অক্সাইড থাকে না, সে মানে এই দুইবার জারিত হয়ে প্রথমে হচ্ছে এই ত্রিবন্ধন থেকে অ্যালকোহল হবে, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড হবে, তো আলটিমেটলি লাস্টে যেটা হবে সেটা হচ্ছে অ্যাসিডে কনভার্ট হবে। ঠিক আছে, এই কথাটা আমরা বলে শিখেছি, অ্যালকাইন জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয় এবং এই কার্বক্সিলিক অ্যাসিডের মাধ্যমে, বা সহজ কথা এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইমিট হচ্ছে, তাই না, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মাধ্যমে কিন্তু আমরা বুঝে ফেলতে পারি উক্ত যৌগতে ত্রিবন্ধনযুক্ত যৌগ বিদ্যমান ছিল। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, কার্বন সংখ্যা কিন্তু 1 কমে যাচ্ছে। নেক্সট এক্সাম্পল যদি দেখো, এখানে 1 2 3 4, তার মানে হচ্ছে এটা বিউটাইন, 2 নম্বর কার্বন আর কি।
আচ্ছা বিটানকে তুমি যদি বিক্রিয়া করো তাহলে আমরা কি পাবো, এক কার্বন কম বিশিষ্ট, তাই না? বলে হচ্ছে 1 কার্বন প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। ঠিক আছে, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মাধ্যমে কিন্তু আমরা বুঝে ফেলতে পারতেছি যে উক্ত যৌগটি ত্রিবন্ধযুক্ত ছিল বা গোলাপী বর্ণ নষ্ট হয়ে যায়, সেটা দিয়ে আসলে এক্সপ্লেইন করা যায়। তো দেখো এখানে তৈরি হয়ে যাচ্ছে কি এক কার্বন কম বিশিষ্ট মানে ও আচ্ছা দাঁড়াও, এটা কি করলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে একটা জিনিস আমাদের একটু ক্লারিফিকেশন দিতে হবে, এক কার্বন কম বলাটা ভুল হবে। সেটা হচ্ছে তোমার ত্রিবন্ধনের সাপেক্ষে আসলে বিষয়টাকে ভেঙে 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 ফেলা হবে আর কি। ঠিক আছে, ধরো আমি একটু ক্লারিফিকেশন দেই। এটা তো ঠিকই ছিল, আরে দিল কেন? এখানে তোমার যে বিষয়টা হয়, জাইমন অক্সিজেনটা কোথায় অ্যাটাক করবে, এই জায়গায় অ্যাটাক করবে। ঠিক আছে, এখানে কোথায় অ্যাটাক করছে বলো তো, এই জাইমন অক্সিজেনটা এই জায়গায় অ্যাটাক করছে। এই জায়গায় অ্যাটাক করার পর এইখানে কি হয়ে গেছে, COOH তৈরি হয়েছে আর এই এক্সট্রা কার্বনগুলো বের হয়ে গেছে। তো এখানেও যখন অ্যাটাক করবে, অ্যাটাক করার পর CH3COOH তৈরি হবে। এখানে কি আদৌ কিছু করা যাচ্ছে? ও না না না, এখানে আমাদের একটু ক্লারিফিকেশন দেওয়া দরকার, আমি একটু বলে দিই। তুমি যখন এখানে ব্যবহার করছো জাইমন অক্সিজেন, তখন হচ্ছে আমাদের মেইনলি বোঝার উপায়টা হচ্ছে গোলাপি বর্ণ থেকে গোলাপি বর্ণটা নষ্ট হয়ে যাওয়া। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড আসলে এক্সাক্ট অ্যান্সার না, কারণ সবসময় কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ত্রিবন্ধন ছিল, এইখানে যদি CH3COOH তৈরি হয় তাহলে এই এক্সট্রা কার্বন আসলে কোনো অ্যাসিড তৈরি করতে পারছে না, তাই সে বের হয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কনভার্ট হচ্ছে। বাট যদি এরকম আমরা দেখতে পাই যে ত্রিবন্ধন ছিল, ত্রিবন্ধনের ক্ষেত্রে যেটা হবে, অক্সিজেন জাইমন অক্সিজেন যখন যুক্ত হবে তখন সিম্পলি ত্রিবন্ধনের এই পাশের মূলক আর এই পাশের মূলক মিলে দুইটা আলাদা আলাদা ডিফারেন্ট অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে, এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে না। আচ্ছা নেক্সট কেস যদি আমরা এখানে চলে আসি, দেখো এখানে কিন্তু দুইটা অ্যাসিড তৈরি হওয়ার সম্ভাবনা আছে, তাই না? দেখছো কিভাবে, দেখো এই যে এই পার্টটুকু নিয়ে আমাদের হচ্ছে তৈরি হচ্ছে 1 2 3 তিন কার্বন বিশিষ্ট, দ্যাট মিনস CH3CH2 COOH। তার মানে তোমার যে তিন কার্বন প্রোপেনের অংশ থেকে তৈরি হয়ে যাচ্ছে তোমার পিপনাইক অ্যাসিড, আর পরের অংশ থেকে হয়ে যাচ্ছে ইথানোয়িক অ্যাসিড, সিম্পল বিষয়। আচ্ছা তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই তোমার গোলাপী বর্ণ নষ্ট হওয়া থেকে বুঝতে পারতেছি এটা অ্যালকাইন ছিল। আচ্ছা নেক্সট এটা যদি চলে যায়, এখানে তো যদি ভেঙে ফেলো দুই পাশেই সেম, বাট দুই পাশে সেম যদি হয় তো এখানে আসলে তোমার এক কার্বন দিয়ে অ্যাসিড হয় না, আসলে এটা কার্বন ডাইঅক্সাইড হবে। আচ্ছা এটা এক্সেপশনাল কেস আর কি, যা বুঝতেছি এক্সেপশনাল কেস কেন, কেমিস্ট্রিতে অলওয়েজ এক্সেপশনাল কেস থাকবে, কিচ্ছু করার নাই। আচ্ছা আসলে এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখানো যায়, আসলে মেনলি জারণটা কিভাবে হচ্ছে, তাহলে যে বিষয়টা বোঝানো তোমাদের জন্য সহজ আর কি। এই জাইমান অক্সিজেন যেটা সেটা কিভাবে হচ্ছে আমি মনে হয় দেখালে বেশি ভালো হয়, তাই না? তো অনেকে বুঝতেছে না আসলে কি হচ্ছে, কোনটাই কেন হবে না হবে। আমি তোমাদের মেকানিজমটাকে একটু দেখাই। সাপোজ এই ত্রিবন্ধনযুক্ত যৌগটা দেখো, মেকানিজমটাকে দেখাই তোমাদের। মেকানিজম না দেখালে এটা মুখস্থ টাইপের হয়ে যায়, বুঝছো? তো মুখস্থ হলে তো আমি নিজেই তোমাদের বুঝিয়ে দিতে পারতেছি না, তো মনে রাখা যাবে না। হ্যাঁ মুখস্থ মেকানিজম দিয়ে বুঝতে হবে, কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি মেকানিজম দিয়ে বোঝার বিষয় আর কি। ওকে ফাইন, তো দেখো তো আমি কি দেখাচ্ছিলাম যে CH3 C ট্রিপল বন্ড H। সো এখন এখানে যদি তুমি জাইমন অক্সিজেন সহ বিক্রিয়া করে ফেলো, আচ্ছা তো দেখো এই জাইমন অক্সিজেনটা কোথায় অ্যাড হবে, এখানে কোথাও একটা অ্যাড হতে পারে। বাট এখানে যে বিষয়টা হচ্ছে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, ঠিক আছে কই গেল, আরে হয় হ্যাঁ দেখো এই যে আমরা ইথাইন পাইছি, তো এই পুরো বিষয়টাকে আমাদের একটু ক্লিয়ারলি বুঝতে হবে। দাঁড়াও আমি ইনফরমেশনগুলো একটু চেক করতেছি।
যেগুলো তৈরি হচ্ছে এটা আমাদের আসলে টার্গেটেড বিষয় না। তো দেখো এই জাইমান অক্সিজেন ত্রিবন্ধনযুক্ত জায়গায় যুক্ত হয়ে আসলে কি ঘটাবে, ঠিক আছে। দেখো তো এই জাইমান অক্সিজেন যখন যুক্ত হচ্ছে তখন আরো কয়েকটা বিষয় এখানে আমাদের একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের এখানে এই এইচও থাকতেছে, ঠিক আছে। যখন এই অক্সিজেন যুক্ত হচ্ছে তখন সিমটি এইরকম হবে, দেখো। বাট এভাবে তো সম্ভব না, তাই না? তো এখানে কি দরকার আমাদের? আরো দুইটা করে হাতে যে ফাঁকা ছিল সেই হাতগুলোতে আমাদের অন্য কিছু দরকার। তো সেই জিনিসটা কি? হাইড্রোজেন দরকার, তাই না? তো তার মানে সহজ কথা হচ্ছে আমি বলতে চাচ্ছি প্রথমে এই যে প্রথম বন্ধন পাই বন্ধনটা ছিল, তো এই পাই বন্ধনের মধ্যে হাইড্রোক্সাইড আয়নগুলো যুক্ত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, দেন যেটা হবে আমাদের বাকি যে অংশটা ছিল, আচ্ছা আমার মনে হয় মেকানিজমটা আসলে তোমাদের না দেখালেই ভালো হয়, তোমাদের উল্টা ভেজাল হয়ে যাচ্ছে, তাই না? এটা তো শনাক্তকরণ বিক্রিয়া, তো হুদুদি মেকানিজম জানি না তোমাদের লাভ নেই, বুঝছো? তোমাদের যে কাজটা করতে হবে কিভাবে হচ্ছে কেন হচ্ছে বিষয়টা বোঝা দরকার। মেকানিজম জানতে গেলে তোমাদের যেটা হবে উল্টা মানে মনে রাখাটা যেহেতু কঠিন, তোমাদের যেহেতু পরীক্ষা নেই, এখন আসলে কম সময়ের মতো দরকার নেই, ঠিক আছে। একটু একটু জটিল মেকানিজম, তো কখনো কখনো এখানে পাইরুভিক অ্যাসিড জাতীয় যৌগ তৈরি হয়। সো আমরা নিয়ে সব আলোচনা করছি না আর কি। নেক্সট কি যে দেখো আমি এটা নিয়ে একটু আলোচনা করি বিস্তারিত। কি বলতেছিলাম আমি, যখনই তুমি জাইমান অক্সিজেন সহ বিক্রিয়া করবে আমাদের অ্যাসিড তৈরি হবে, সিম্পল বিষয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ত্রিবন্ধযুক্ত যৌগের লেফট সাইডের কার্বন গুলো সহ আমার একটি জৈব অ্যাসিড তৈরি হচ্ছে, আবার রাইট সাইডে যেহেতু সেম ছিল তাই দুইটি জৈব অ্যাসিড হচ্ছে, দুইটা সেম ছিল। আচ্ছা নেক্সট যখন আমরা জৈব যৌগ বিক্রিয়া করেছি ত্রিবন্ধনের দুই পাশের কার্বন সংখ্যা সহ অ্যাসিড তৈরি হয়ে গেছে। বাট এখানে যখন আমরা দেখতেছি এখানে দুই পাশের কার্বন আসলে COOH টাইপের কোনো যৌগ তো আসলে হওয়া সম্ভব না। সিম্পলি এরা আসলে কানেক্টেড থেকে গেছে, থেকে আমার তৈরি হয়ে গেছে একটা স্পেশাল অ্যাসিড যেটাকে অক্সালিক অ্যাসিড বলা হয়ে থাকে। আচ্ছা সেই অক্সালিক অ্যাসিড তৈরি হয়ে গেছে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝেছো। খুবই সিম্পল বিষয়, এটা নিয়ে আসলে এত মাথা ঘামানোর কিছু নাই আর কি। আমরা যেভাবে মনে রাখলে সহজে সেটাই দেখি, মেকানিজম দেখলে আসলে এটার জন্য একটু কঠিন হবে। আমি অন্য যৌগের মেকানিজম দেখাতে চাচ্ছিলাম আর কি। ওকে ফাইন, তো আশা করি তোমরা এটা বুঝেছো। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সহজ বিষয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড সহ যখন বিক্রিয়া করি তখন আমাদের অ্যাসিড তৈরি হয় ত্রিবন্ধনযুক্ত যৌগের ক্ষেত্রে। আচ্ছা ফাইন। আর যদি দ্বিবন্ধনযুক্ত যৌগ হইতো তাহলে আসলে এখানে গ্লাইকল তৈরি হইতো, ঠিক আছে। তো এটাও আশা করি তোমরা জানো, তো এটা আমি আলোচনা করছি না। এবার অ্যালকাইন শনাক্তকরণের আরেকটা ভিন্ন পদ্ধতি আমরা দেখেছি। অ্যালকাইন 1 যেটা, সেটা শনাক্ত করার জন্য আমরা খুব সহজেই সোডিয়াম ধাতু সহ বিক্রিয়া করতে পারি, যেখানে হাইড্রোজেন গ্যাসের একটা বুদবুদ পাওয়া যায়। অথবা ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট সহ যদি বিক্রিয়া করা হয়, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেটের সংকেতটা কি হবে? দেখো ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, ঠিক আছে। তো ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট সহ যদি বিক্রিয়া করি তাহলে সাদা অধক্ষেপ পড়ে যায় অ্যালকাইনের। তো বিক্রিয়া যদি দেখো একটু লক্ষ্য করে, যদি এই যে আমাদের এখানে অ্যালকাইন ছিল, সোডিয়াম সহ বিক্রিয়া করতেছি, তো সিম্পলি আমাদের যেটা হবে এখানে একটা হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। কিভাবে? যে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। তো এই যে হাইড্রোজেন গ্যাসটা তৈরি হবে কিভাবে? সোডিয়ামটা এখানে আসবে, ঠিক আছে। তো সিম্পলি হাইড্রোজেন গ্যাসটা বের হয়ে যাবে, ঠিক আছে। তো সহজ কথা এখানে 2 অণু সোডিয়াম প্রয়োজন, দুইটা হাইড্রোজেন গ্যাস বের করার জন্য। আচ্ছা নেক্সট কি, আমরা কি বলেছি, যদি অ্যালকাইনকে তুমি যদি ডাইঅ্যামিন সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করো তাহলে সাদা অধক্ষেপ করবে, ঠিক আছে। তো সাদা অধক্ষেপ যদি আমরা দেখতে চাই, এখানে দেখো মানে যে এই যে লাস্টে যে সিলভার যুক্ত যৌগ হলো, মানে সরি সিলভার মূলকটা যে যুক্ত হয়ে গেলো এখানে, হ্যাঁ, আলটিমেটলি তুমি যে যৌগটা এখন পাচ্ছ এটা কিন্তু এখন অধক্ষেপ হিসেবে যুক্ত হচ্ছে। আমরা জানি সাধারণত সিলভারের ম্যাক্সিমাম যৌগ অধক্ষেপ হিসেবে যুক্ত হয় বা নিচে অধক্ষেপ হিসেবে জমা হয় আর কি। তো এখানেও তাই হচ্ছে। তো সিম্পল বিষয়, তুমি খুব সহজেই ত্রিবন্ধযুক্ত যৌগকে প্রথমত হচ্ছে তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণের মাধ্যমে প্রমাণ করতে পারো যে সেটা ত্রিবন্ধযুক্ত যৌগ ছিল। অথবা তুমি সাদা অধক্ষেপ বের করে, অর্থাৎ ত্রিবন্ধনের সাদাকে বের করার মাধ্যমে প্রমাণ করতে পারো, তো হাইড্রোজেন গ্যাসের মাধ্যমে বের করতে পারো। তো প্র্যাকটিক্যালি যেটা বেশি সহজ সেটাই কিন্তু তোমার প্র্যাকটিক্যাল ল্যাবে করা হবে। নেক্সট, তো এবার আমাদের আরেকটা শনাক্তকরণ প্রসেস হচ্ছে অ্যালকোহল
হতে হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়ার মাধ্যমে। দেখো এই যে হ্যালোজেন অ্যাসিড ছিল এইচএক্স, হ্যাঁ, এটার সাথে যখন তুমি অ্যালকোহলের বিক্রিয়া করবে তখন কিন্তু আমি এই শনাক্তকরণ বিক্রিয়াটা বুঝতে পারবো। দেখো কিভাবে, না না না, এইটা তো অ্যালকাইনের হলো না, তাই না? এটা অন্য জায়গাটা চলে আসছে এখানে, এটা একটু ক্যান্সেল করে দিচ্ছি আমি। অ্যালকাইন শনাক্তকরণ এই রিঅ্যাকশনটা আসলো কেন? ও হ্যাঁ, এখানে একটু ভুল হয়ে গেছে, ওরা অন্য জায়গায় চলে আসছে, তাই তো বলি অ্যালকাইন হেল, মানে এটা তো আমাদের শেষ, তাই না? এটা নিয়ে তো আর এখন দরকার ছিল না। এই যে দেখো আমাদের কিন্তু অলরেডি অ্যালকাইন শনাক্তকরণ শেষ হয়ে গেছে এই পর্যন্ত, হ্যাঁ, অ্যালকাইন শেষ। আচ্ছা, তো এখন আমাদের যে জিনিসটা বুঝতে হবে, এই জায়গায় একটু চেঞ্জ করে নিতে হবে, এটা অ্যালকাইন শনাক্তকরণ হবে না, এটা হচ্ছে তোমার আরে, আচ্ছা হ্যাঁ, তো যেটা আমি বলতেছিলাম আমাদের কিন্তু অলরেডি প্রমাণটা হয়ে গেছে, সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এই যে ত্রিবন্ধনযুক্ত যৌগকে তুমি জাস্ট যদি তুমি ডাই অ্যামিন সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করো, তুমি কিন্তু সাদা দ্রব্য পেয়ে যাচ্ছ, হ্যাঁ, এভাবে কিন্তু আমরা অ্যালকাইনের শনাক্তকরণ করতে পারি। আচ্ছা, ইয়া, দুঃখিত যে আমরা একটু নামাজের বিরতি নিয়ে নিলাম আর কি, আমরা শুরু করছি আবার, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তো আমরা যেটা ছিলাম, দেখো আমরা যেখানে ছিলাম আমরা এখান থেকে আবার শুরু করছি। আচ্ছা, তো এখানে আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে আবার শুরু করতে দিচ্ছি আমরা, সেটা ছিল যে অ্যালকোহল এবং হাইড্রোজেন হ্যালাইড বিক্রিয়ার মাধ্যমে খুব সহজে কিন্তু অ্যালকাইল হ্যালাইড তৈরি করা যায়। আচ্ছা, আমরা কোন জায়গায় ছিলাম সেটা হচ্ছে একটু টপিকে ভুল ছিল, তাই না? ওখানে অ্যালকোহল লেখা ছিল, আমাদের হচ্ছে অলরেডি অ্যালকাইনের শনাক্তকরণ বিক্রিয়ার মধ্যে শেষ হয়ে গেছে, কারণ হচ্ছে আমরা অ্যালকাইল হ্যালাইড কীভাবে তৈরি করা যায় বিভিন্ন প্রসেস দেখবো, কারণ অ্যালকাইল হ্যালাইড থেকে বিভিন্ন রকম বিক্রিয়া আমরা দেখতে পাই, আগেও কিন্তু অলরেডি দেখে আসছি। অ্যালকাইল হ্যালাইড তৈরি করার বিষয়টা আমাদের জানতে হবে। যেমন কোনো একটা অ্যালকোহলকে তুমি যদি, ঠিক আছে, হাইড্রোজেন হ্যালাইড গ্যাসের বিক্রিয়া করো, অবশ্যই তোমার ড্রাই জিঙ্ক ক্লোরাইড থাকতে হবে, তো সেক্ষেত্রে খুব সহজে কিন্তু আমরা অ্যালকাইল হ্যালাইড পেয়ে যাই। হ্যাঁ, এখানে কিন্তু পেয়ে যাচ্ছি আমরা অ্যালকাইল হ্যালাইড এবং পানি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি মিথানলের সাথে আমার হাইড্রোক্লোরাইড গ্যাস যখন বিক্রিয়া করে তখন পেয়ে যাচ্ছি আমরা হচ্ছে CH3Cl, ঠিক আছে, এটা পেয়ে যাবো আমরা কিন্তু পুরো বিক্রিয়াটা দেখে নিলাম। তো আশা করি তোমার বিষয়গুলো বুঝতেছো। নেক্সট কেজে চলে যাই। তো নেক্সট কেজ হচ্ছে আমরা কীভাবে ফসফরাস হ্যালাইড ব্যবহার করে খুব সহজে, বা ফসফরাস ট্রাইহ্যালাইড ব্যবহার করে খুব সহজেই অ্যালকাইল হ্যালাইড পেতে পারি। তো ফসফরাস পেন্টাহ্যালাইড বলো বা ফসফরাস ট্রাইহ্যালাইড বলো, যেটাই বলো না কেন, 2 কেজি আমরা অ্যালকাইল হ্যালাইড পাবো, কিন্তু এখানে এক্সট্রা যৌগগুলো থাকবে, সেই যৌগগুলো আমাদের একটু বুঝতে হবে, ঠিক আছে? যেমন এখানে যদি দেখো, এখানে এক্সট্রা যৌগ হিসেবে আমাদের কিন্তু থাকবে POH, মানে POX3, মানে হচ্ছে তোমার পটাশিয়াম অক্সো ট্রাইক্লোরাইড, ঠিক আছে? তো এই যৌগটা কিন্তু আবার তোমার এই যে পটাশিয়াম ট্রাইক্লোরাইডের মধ্যে থাকবে না, ঠিক না? তো দেখো আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে দেখি, আমরা মিথানল একসাথে যখন PCl5 এর বিক্রিয়া হবে তখন নিঃসন্দেহে আমরা পেয়ে যাবো কি মিথাইল হ্যালাইড, আর হচ্ছে PCl5 ছিল তো মিথাইল ক্লোরাইড হবে সহজ কথায়, আর হচ্ছে তোমার POCl3, ঠিক আছে, এগুলো ফসফোনোইল ক্লোরাইড বলা যায়, ফসফোনোইল ক্লোরাইড, এটা হচ্ছে তোমার ফসফোনোইল হ্যালাইড বলতে পারো, ঠিক আছে? ফসফোনোইল ক্লোরাইড পেয়ে যাচ্ছি আমরা, আর হাইড্রোক্লোরাইড গ্যাস। নেক্সট স্টেপে এটার ক্ষেত্রে আমাদের কিছু তেমন কিছু পাওয়া যায় না, কিন্তু তোমার আর আর ওএইচ এর সাথে যখন PX3 ব্যবহার করা হয় সিম্পলি আমাদের RX আমরা পেয়ে যাবো, আর পাবো হচ্ছে তোমাদের ফসফোনিক অ্যাসিড। সো এই ফসফোনিক অ্যাসিড যদি আমরা পেয়ে যাই তো সিম্পল, দেখো একটু ডিফারেন্স আছে, তাই না? তেমন কোনো মেজর ডিফারেন্স না থাকলেও সামান্য একটু ডিফারেন্স কিন্তু থাকছে। আচ্ছা, তো আমাদের এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে মিথানল এটার সাথে যখন পটাশিয়াম ট্রাইক্লোরাইড বিক্রিয়া করছে তখন আমরা পেয়ে যাচ্ছি, তাই না? এটা পেয়ে যাচ্ছি, খেয়াল রাখতে হবে সমতাকরণের ক্ষেত্রে এখানে 3 অণু হবে, ঠিক আছে? ওই দেখো বিক্রিয়াটা কঠিন কিছুই না আসলে।
বুঝলেই বিষয়গুলো খুব সহজে করা যায়। তো অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়ার আরও কিছু বিক্রিয়া আমরা দেখবো, সেটা হচ্ছে তুমি যদি সালফার ডাইক্লোরাইডের মাধ্যমে বিক্রিয়া করো। আচ্ছা ঠিক আছে, এই বিক্রিয়াগুলো তুমি মুখস্থ রাখা জরুরি হবে কি না? না, আসলে জরুরি, যত বেশি মনে রাখতে পারো তত তোমার জন্য লাভজনক হবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে এই থায়োনিল ক্লোরাইড যেটা, হ্যাঁ, এটা একটু বানান ভুল হয়েছে, এটা খ লিখে ফেলছে ওনারা, এটা হচ্ছে তোমার থ হবে, ঠিক আছে? এটা অ্যালকোহল বোঝাচ্ছে আর কি, ঠিক আছে? অ্যালকোহল যখন থায়োলিন ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে তখন অ্যালকাইল হ্যালাইড তৈরি হয় বা ক্লোরো অ্যালকেন তৈরি করে, অর্থাৎ RCl তৈরি হবে এবং বাকি আছে, এখানে কালার তো বুঝতে পারতেছো না তোমরা, RCl তৈরি হবে, ঠিক আছে? এখানে মানে বেসিক বিষয় আর কি। তুমি যদি রিঅ্যাকশনটা দেখো যে RCl তৈরি হচ্ছে সালফার ডাইঅক্সাইড আর হচ্ছে হাইড্রোক্লোরাইড গ্যাস। তো এইটা হচ্ছে আমাদের বিষয় ছিল, তো এখানে কঠিন কিছুই না আর কি, মানে আমাদের মনে রাখতে হবে সহজ কথা, ঠিক আছে? যেমন এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে আমরা ছিল যে মানে সে ইথানলের সাথে যখন সালফোনিল ক্লোরাইড ব্যবহার করতেছি আমরা, বা থায়োনিল ক্লোরাইড বলতে পারো আর কি, তখন এই বিক্রিয়ার মধ্যে আমরা কি পেয়ে যাচ্ছি বলো? আমরা পেয়ে যাবো C2H5Cl প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস হচ্ছে HCl। তো অ্যাকচুয়াল রিঅ্যাকশন যদি দেখো, এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আশা করি তোমরা এই বিষয়টা বুঝেছো কিভাবে থায়োনিল ক্লোরাইড ব্যবহার করতে। আচ্ছা, তো আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করার জন্য সরাসরি অ্যালকেন ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, Hμ বা আলোক শক্তি ব্যবহার করতে হবে। সো আলোক শক্তি ব্যবহার করলে খুব সিম্পলি এই যে ক্লোরিন গ্যাস আছে না, ক্লোরিন গ্যাসের মধ্যে এটা হচ্ছে ভেঙে যায়, হ্যাঁ, এভাবে ভেঙে ভেঙে গেলে একটা ক্লোরিন হচ্ছে সরাসরি হাইড্রোজেনকে নিয়ে হাইড্রোক্লোরাইড গ্যাস তৈরি করবে, আর অপর একটা ক্লোরিন হচ্ছে তোমার সিম্পলি এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? মানে আচ্ছা, আসলে এই হাইড্রোজেনটা নেবে না, আমি তো ভুল লিখছি আসলে, সবচেয়ে প্রান্তিক হাইড্রোজেনটাকে নিয়ে যাবে, নিয়ে বাকি ক্লোরিনটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আলটিমেটলি দেখো রিঅ্যাকশনটা কি হচ্ছে, যে প্রান্তিক ক্লোরিনটা নিয়ে নিছে আর হচ্ছে হাইড্রোক্লোরাইড গ্যাস তৈরি হয়ে যাচ্ছে, সিম্পল বিষয়। আচ্ছা ঠিক আছে, এবার অ্যালকিন থেকে কিভাবে তৈরি করা যায়? দেখো, অ্যালকিন থেকে তৈরি করার সহজ প্রসেস হচ্ছে তুমি যে হাইড্রোজেন হ্যালাইড গ্যাস তৈরি করবে আর কি, ঠিক আছে? হাইড্রোজেন হ্যালাইড গ্যাসের ক্ষেত্রে যে বিষয়টা হবে, তোমার এই হাইড্রোজেন যাবে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে, হ্যালাইড যাবে বাকি অন্য জায়গায়। তাহলে দেখো বিষয়টা কি হবে, তাহলে বিষয়টা এরকম যোগ হওয়া উচিত, RCH2 CH3, না সরি এখানে CH2 না, RCHX ছিল, তো তো এরকম হবে আর কি। তো দেখো আমাদের কিন্তু যোগের অ্যান্সারটা আমরা পেয়ে গেছি। তো এইভাবে খুব সহজেই কিন্তু আমরা যৌগ তৈরি করতে পারতেছি। আমাদের জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে কিভাবে আমাদের কখন কোন যৌগটা তৈরি করার প্রয়োজন পড়ে। সেখানে অ্যালকাইল হ্যালাইড তৈরি করার জন্য আমরা কোনটার সাহায্য নিই না, আমরা অ্যালকিনের সাহায্য নিচ্ছি। আচ্ছা দেখো, এখানে একটা এক্সাম্পল হিসেবে যদি দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিউট 1 ইন, হ্যাঁ, বিউট 1 ইন যে যৌগটা, মানে হচ্ছে সহজ করে এখানে যে 1 2 3 4। এখন যখন তুমি HBr যুক্ত করবে, তখন যেখানে হাইড্রোজেন বেশি সেখানে কি আসবে? হাইড্রোজেন আসবে, আর অপর সাইডে ব্রোমিন আসবে। তার মানে হচ্ছে এই 2 নম্বর কার্বনে ব্রোমিন যুক্ত হবে। যদি দেখো এই যে 2 নম্বর কার্বনে ব্রোমিন যুক্ত হয়ে গেছে। সো খুবই সহজ, 2 ব্রোমো বিউটেন তৈরি হয়ে গেল। নেক্সট এবার আমরা চলে অ্যালকোহল প্রস্তুতিতে। আমরা কিন্তু লাস্টের দিকে চলে আসছি। সো তোমাদের যদি এখনো স্টিল কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো, অ্যালকোহল প্রস্তুতিতে কি দেখবো আমরা? অ্যালকোহল প্রস্তুতির ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের অ্যালকাইল হ্যালাইড যেটা ছিল, দেখো অলরেডি কিন্তু আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করা শিখে গেছি। তো অ্যালকাইল হ্যালাইডকে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড সহ বিক্রিয়া করতে পারো তাপমাত্রা দিয়ে, যথেষ্ট তাপ ব্যবহার করে, তাহলে কিন্তু খুব সিম্পলি এই সোডিয়াম হ্যালাইডকে নিয়ে যাবে, কারণ সোডিয়াম হ্যালাইড মূলকগুলোকে খুবই পছন্দ করে, আর এই সিম্পলি আর কি হবে, OH এর সাথে যুক্ত হয়ে যাবে। তো আমরা তাই দেখতে পাচ্ছি ROH আর সোডিয়াম হ্যালাইড তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? যেখানে সোডিয়াম হ্যালাইড হচ্ছে ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড যে কোনো একটা হয়ে থাকে, সাধারণত ফ্লোরাইড হয় না। এখানে এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি ইথাইল আয়োডাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া করে, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারছি এখানে তৈরি হবে C2H5OH। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, এটা কিন্তু অবশ্যই জলীয়, ঠিক আছে? এটা কিন্তু অ্যালকোহলীয় না, হ্যাঁ, অ্যালকোহলীয় কিন্তু তোমার দ্বিবন্ধন হয়ে যেত,
মাথা রাখতে হবে, তো এটা তখন অ্যালকোহলে কনভার্ট হইতো না। তো দেখতে পাচ্ছ আশা করি, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট, এবার হচ্ছে আমরা কিভাবে প্রাইমারি অ্যামিন থেকে অ্যালকোহল তৈরি করতে পারি সেটা একটু দেখবো। তো এটার জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই অ্যাসিড যেটা ছিল এটা এইভাবে ভেঙে যায়, ও নো, ঠিক আছে, এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড, তো নাইট্রাস অ্যাসিড ও নো এভাবে ভেঙে যায়। আর তোমার এই যে RnH2 ছিল এটা এভাবে ভেঙে যায়, তো এখানে হচ্ছে আর পজিটিভ আর অ্যামোনিয়া হচ্ছে নেগেটিভ। তো আর এর সাথে তোমার এই OH কানেক্ট হবে, তো তৈরি হয়ে যাবে হচ্ছে তোমার ROH, অ্যালকোহল তৈরি হয়ে গেল, তাই না? আর এই যে NO আর NH2 তৈরি আসছে, তো এখানে হচ্ছে তৈরি হবে দেখো নাইট্রোজেন গ্যাস আর হচ্ছে পানি। দেখো এই কাজটা কিন্তু এখানে আমাদের হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো, খুব সহজ। আমাদের হচ্ছে প্লাস মাইনাসের এই যে বিষয়গুলো নিয়ে আমরা বুঝলাম, যেটা হচ্ছে তোমার হাইড্রোক্সাইড আর মাইনাস, এটা হচ্ছে পজিটিভ, NO এর সাথে এই নাইট্রোজেন সরি অ্যামোনিয়ার, ভুল বলতেছি আমি, অ্যামিনের যে পার্টটুকু ছিল, ঠিক আছে, অ্যামিন মূলকটা ছিল সেটা আর NO মূলকের সাথে, ঠিক আছে, নাইট্রো মূলকের সাথে যুক্ত হয়ে সুন্দর করে নাইট্রোজেন গ্যাস আর পানি তৈরি করে ফেলছে। তো উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি মিথাইল অ্যামিন, এটা হচ্ছে তোমার যদি নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে সিম্পলি কি হবে দেখো, আমার মিথানল, পানি এবং হচ্ছে নাইট্রোজেন গ্যাস। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমরা বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল তৈরি করতে পারি। আচ্ছা, বিজারণ মানে কি, যে আমি অলরেডি বলে দিয়েছি যে বিজারণ মানে হচ্ছে তোমার জার্মান হাইড্রোজেন যোগ করা বা হচ্ছে তোমার সিম্পলি অক্সিজেন অপসারণ করা। আচ্ছা, তো এটা কীভাবে করা যায় দেখো, তুমি যদি অ্যালডিহাইড ব্যবহার করো, ঠিক আছে, অ্যালডিহাইডকে যদি বিজারিত করো, অ্যালডিহাইডকে বিজারিত করলে খুব সহজেই এটা থেকে অ্যালকোহল তৈরি করা যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যালডিহাইডকে বিজারিত করে আমরা অ্যালকোহল পেয়ে যাচ্ছি, ঠিক আছে, মানে একদম সেম নাম্বার অফ কার্বনের অ্যালকোহল পেয়ে যাবো, ঠিক আছে, সেম নাম্বার অফ কার্বন, এখানে দেখতে পাচ্ছি সেম নাম্বার অফ কার্বনের অ্যালকোহল পেয়ে যাচ্ছি। তো বিজারণ করা আসলে অনেক ধরনের প্রসেস থাকে, তো এটা আসলে সোডিয়াম হবে, যেমন হচ্ছে লিথিয়াম টেট্রাহাইড্রোঅ্যালুমিনেট দিয়ে, তো সেম, তুমি একটা সেম অ্যান্সার পাবা, আর CH2OH, ঠিক আছে। তো এইভাবে যেমন এই যে হাইড্রোজেনগুলো ছিল এইটা হচ্ছে মাঝখানে যুক্ত হয়, ঠিক আছে, দেখো এখানে RCH2, মানে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে অক্সিজেনের সাথে হাইড্রোজেন, তো টোটাল আলটিমেটলি RCH2OH তৈরি হচ্ছে। তো এখানে কঠিন কিছু নাই, জাস্ট আমাদের মাথায় রাখতে হবে বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে তুমি অ্যালকোহল তৈরি করতে পারছো। আচ্ছা, এবার হচ্ছে এস্টারের মাধ্যমে কিভাবে অ্যালকোহল তৈরি করা যায়। দেখো তুমি যদি এস্টারকে আদ্র বিশ্লেষণ করো, তো এই পানি কিন্তু দুই ভাগে ভাগ হবে, ঠিক আছে, আর তোমার এই যে RCOR এটাও কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাবে, RCOO মাইনাস আর হচ্ছে তোমার R প্লাস। তো কিভাবে বিক্রি হবে দেখো, এই R প্লাসের সাথে ROH মাইনাস বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে ROH, ঠিক আছে, আর তৈরি করবে হচ্ছে তোমার RCOO H তৈরি করবে, ঠিক আছে। তো সিম্পল বিষয়, একদমই সিম্পল, এটা হচ্ছে R প্রাইম ধরতে পারো। দেখো এই বিক্রিয়াটা এখানে বোঝানো হচ্ছে। একটু ঠান্ডা লেগে গেছে আর কি। তো দেখো এই যে অ্যাস্টারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই দুই অ্যাস্টারের ক্ষেত্রে কিন্তু তোমার দুই পাশে আর মূলকটা সেম, তাই না? তো দুই পাশে যদি আর মূলকটা সেম হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে আমরা যে কাজটা করব, আমরা একটা অ্যালকোহল পেয়ে যাবো, একটু হচ্ছে অ্যাসিড পেয়ে যাবো। বাট মূল বিষয় হচ্ছে আমাদের আদ্র বিশ্লেষণ করতে হবে, আদ্র বিশ্লেষণ না করলে তুমি কিন্তু অ্যালকোহল পেতে পারছো না। তোমাদের টার্গেট কিন্তু অ্যালকোহল পাওয়া হয়ে গেল। ওকে, ঠিক আছে, দেন আমরা হচ্ছে নেক্সটে চলে যাই। আচ্ছা, এখন আমরা খুব সহজেই গ্রিনার্ড বিকারক থেকে, ঠিক আছে, গ্রিনার্ড বিকারক থেকে কিন্তু আমরা অ্যালকোহল তৈরি করতে পারছি। সো গ্রিনার্ড বিকারকের প্রসেসটা কি? গ্রিনার্ড বিকারক হচ্ছে তোমার কোনো একটা গ্রিনার্ড বিকারকের সাথে যখন তুমি ফর্মালডিহাইড বিক্রিয়া করবা, ফর্মালডিহাইড মানে বুঝছো, RMgX প্লাস HCHO, তখন আমরা পাবো হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। তুমি যদি অন্য সাধারণ অ্যালকোহল ব্যবহার করো তখন পেয়ে যাবে 2 ডিগ্রি অ্যালকোহল, আর যদি গ্রিনার্ড বিকারকের সাথে কিটোন ব্যবহার করো তখন পেয়ে যাবে 3 ডিগ্রি অ্যালকোহল। আমরা এখানে একটু লিখে দিই RMgX প্লাস R'CHO, তখন আমরা পেয়ে যাব 2 ডিগ্রি অ্যালকোহল। এটার সাথে যদি আমরা কিটোন ইউজ করি তখন পেয়ে যাবো আমরা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। খুবই সিম্পল বিষয়। আচ্ছা, তো এই তিনটা বিষয় তো মানে বুঝতেছো, এখন আমরা বিক্রিয়া সহ একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে দেখো তোমার
অ্যালডিহাইডের সাথে যখন RMGX এর বিক্রিয়া হয় তখন কি হয়? তো প্রথমে দেখো যে কাজটা হবে তোমার, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, তাই না? এখানে হচ্ছে আমার ইলেকট্রন এখানে চলে আসবে, তার এখানে নেগেটিভ তৈরি হবে, এখানে পজিটিভ তৈরি হবে। তো এই যে MgX যে ছিল, এটা সুন্দর করে এখানে তো এই যে কার্বনের এখানে অ্যাটাক করবে, কারণ ক্যাটায়ন পজিটিভ চার্জ, আর আর মূলকটা এখানে চলে আসবে। তাহলে দেখো আলটিমেটলি কি হয়, একটু তো ঝামেলা হয়ে গেল না, তাহলে আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। ধাতু সহ যেটা সেটা তো পজিটিভ চার্জ হয়, এমনি না তো। তাহলে আমি দেখাচ্ছি তোমাদের, দেখো একটু দেখো, লক্ষ্য করো, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। সো এই নেগেটিভ, আর এখানে দেখো ইলেকট্রন ডেন্সিটি কার্বনের থেকে অক্সিজেনের দিকে বেশি হয়, অক্সিজেন নেগেটিভ হয়ে যাবে, এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে সিম্পলি যে বিষয়টা হবে, আর কানেক্ট হবে এই জায়গায়, আর MgX কানেক্ট হবে এই জায়গায়। তাহলে যেটা হয়েছে দেখো যে MgX হয়ে গেছে, আর এখানে আর চলে আসছে, ঠিক আছে। বাট যখন এখান থেকে তুমি পানি অপসারণ করার চেষ্টা করবা, দেখো কি হয়। খুবই সিম্পল, যখন তুমি পানি অপসারণ করার চেষ্টা করবা তখন তোমাকে যে কাজটা করা হবে, এই যে আর দেখতেছো না, RCH2, এই যে RCH2OH, ঠিক আছে। অর্থাৎ এটা কোথা থেকে আসতেছে, এটা কি মানে হাওয়া থেকে আসতেছে না তো, তাই না? তো এই যে পানি যে তুমি অ্যাড করলা, এই পানির OH মূলকটা এখানে যুক্ত হবে, এই জায়গায় যুক্ত হবে। আর এই যে H প্লাস যেটা, সেটা এখানে যুক্ত, মানে এখানে বিষয়টা হচ্ছে এরকম, আবার ওই যে প্লাস সাইন মাইনাস সাইন তৈরি হয়। আর এই পানির মধ্যে যদি খেয়াল করো, পানি হচ্ছে তোমার H প্লাস, OH মাইনাস। H প্লাসটা কোথায় অ্যাড হবে তোমার, এই যে ওদের সাথে অ্যাড হয়ে যাবে, আর OH টা এখানে অ্যাড হবে। তাহলে বিষয়টা এরকম হবে, এখানে যদি ছোট করে দেখাই, CH, হ্যাঁ, এই জায়গায় এই যে এখানে কোনটা এই কার্বনের সাথে পজিটিভের সাথে নেগেটিভ যুক্ত হয়ে যাবে, অর্থাৎ OH। যেন হচ্ছে এই পাশে R ছিল, এই পাশে H ছিল, এই পাশে H ছিল, আলটিমেটলি আসতেছে হচ্ছে RCH2OH। আর বাকি এই যে MgOX এর যে বিষয়টা, এখানে কি হবে দেখো, Mg অক্সিজেনের সাথে কিন্তু হাইড্রোজেনটা যুক্ত হচ্ছে, তাই না? তাহলে হাইড্রোজেনটা এই যে এখানে মাঝখানে আমরা লিখে দিচ্ছি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড। তো এইভাবে তোমার ফুল রিঅ্যাকশনটা হয়ে থাকে ফার্স্ট ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে। সেকেন্ড ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে আমাদের প্লাস মাইনাসটা বুঝে নিই, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তাহলে কোথায় অ্যাড হবে বলো, এখানে অ্যাড হবে, এটা এখানে অ্যাড হবে। এখানে যদি অ্যাড হয়ে যায়, তাহলে সিম্পলি এখান থেকে আবার যখন বের হয়ে যেতে যাবে, তখন কিন্তু আমাদের টু ডিগ্রি অ্যালকোহল ক্রিয়েট করে দিয়ে যাবে। তো বিষয়টা কেমন? তো ফার্স্টে যদি লক্ষ্য করো, ফার্স্টে যে কেসটা হচ্ছে তোমার এই OMgBr, এটা একসাথে কানেক্ট হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে তোমার আমরা মিথাইল গ্রুপ দেখতে পাচ্ছি। আর যখন তুমি দেখবা যে পানি অ্যাড করতেছো, তো পানির ক্ষেত্রে যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে পানির হাইড্রোজেন মানে H প্লাস যেটা, সেটা এখানে যুক্ত হয়ে যাবে। মানে বিষয়টা হচ্ছে এরকম, এটা পজিটিভ, এটা স্লাইটলি নেগেটিভ হয়ে যাবে। তো এখানে হচ্ছে তোমার যুক্ত হয়ে বের হয়ে যাবে, হাইড্রোক্সাইডটা এখানে কানেক্ট হবে। তো বিষয়টা কেমন হয়, তো দেখছো এখানে হচ্ছে আমাদের কিন্তু খুব সহজে আমরা ইথানল পেয়ে গেছি। তো হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন এবং এক্সাম্পল। আমরা নেক্সটে চলে যাই সেকেন্ডারি অ্যালকোহল। তো সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু ফর্মালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড ইউজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে কাজটা করতে পারি? তো ফার্স্ট স্টেপে দেখো কি হয়, ফার্স্ট স্টেপে যে কাজটা হয়, এখানে আমাদের যে কাজটা করতে হবে, প্লাস মাইনাস হিসেবে চিন্তা করে নিতে হবে। আর এই জায়গায় তোমার অক্সিজেনের বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আর এরকমই তো, তাই না? সো যখন অক্সিজেন এখানে চলে আসবে, তো এখানে হচ্ছে নেগেটিভ চার্জ, এখানে হচ্ছে পজিটিভ চার্জ হয়ে যাবে। তো কার্বনের এখানে কে যুক্ত হবে বলো তো, আর মাইনাস যুক্ত হয়ে যাবে, আর মাইনাস যুক্ত হয়ে গেছে। আর তোমার অক্সিজেনের এখানে যুক্ত হয়ে গেছে ম্যাগনেসিয়াম হ্যালাইড, এই পার্টটুকু যুক্ত হয়ে গেছে। এইবার যখন তোমার পানি যুক্ত হয়ে গেছে, যখন কি আবারও সেম বিষয়, তোমার এখানে দেখো এটা প্লাস, এটা হচ্ছে তোমার মাইনাস। তো OMgX এর মধ্যে যখন তোমার হাইড্রোজেন যুক্ত হয়ে যায়, তখন সিম্পলি তোমার কি তৈরি হচ্ছে, বাট বাকি যেহেতু দুইটা আর ছিল, তাই এখানে তৈরি হবে হচ্ছে আর কার্বন আর প্রাইম। আমরা কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল এভাবে পেয়ে যাচ্ছি। তো এক্সাম্পল হিসেবে যদি এখানে দেখো ইথানলের মধ্যে আমরা খুব সিম্পলি বুঝতে পারতেছি, আমার যেটা হবে, এই জায়গায় কিন্তু কি ছিল, কার্বন ডবল বন্ড অক্সিজেন ছিল আর হাইড্রোজেন ছিল। তো এখানে প্লাস, এটা হচ্ছে মাইনাস, সরি উল্টা বললাম কেন,
এটা হচ্ছে প্লাস, সিরিয়াসলি কোথায় গেল, দেখো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে যেটা হবে মানে যে প্লাস পার্টটুকু কোথায় অ্যাড হবে, এখানে অ্যাড হয়ে যাবে, আর মাইনাস পার্টটুকু এখানে অ্যাড হয়ে যাবে। তো আমরা তাই দেখতেছি এখানে ওএমজি বিআর অন অক্সিজেনের সাথে ম্যাগনেসিয়াম আর ব্রোমিন যুক্ত হয়ে গেছে, আর এখানে যুক্ত হয়ে গেছে। সিম্পলি যখন হাইড্রোজেন যুক্ত করবো আমরা আলটিমেটলি প্রোপানল 2 পেয়ে যাবো, এবং এটা হচ্ছে তোমার একটা 3 ডিগ্রি অ্যালকোহল। খুবই সিম্পল ওয়েতে আমরা যখন অ্যালডিহাইড পরিবর্তন করতেছি, আরে 3 ডিগ্রি না কেন, এটা তো আমাদের 2 ডিগ্রি হচ্ছে। আচ্ছা নেক্সটে চলে যাই আমরা। এবার হচ্ছে 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল কীভাবে বের করা যায়। তো এখন দেখো এখানে সেম বিষয়, আমাদের কিটোন ইউজ করতে হবে, তাই না? তো কিটোন যদি ইউজ করি তাহলে সেম বিষয়, আমাদের একটা ডিফারেন্স নাই তেমন কোনো। আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেটা হচ্ছে তোমার প্লাস, এটা হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস কোথায় অ্যাড হচ্ছে, এখানে অ্যাড হয়ে যাচ্ছে। আলটিমেটলি নেক্সট স্টেপ যদি দেখো, এখানে কার্বনের সাথে কি যুক্ত হচ্ছে, আর প্রাইম যুক্ত হয়ে যাচ্ছে, আর ও ম্যাগনেসিয়াম হ্যালাইড কিন্তু থেকে যাচ্ছে। তো সিম্পল আবার যখন এটা বের হয়ে যাবে তখন সিম্পলি আমরা কি পেয়ে যাবো, 3 ডিগ্রি অ্যালকোহল পেয়ে যাবো। এখানে দেখো এই যে আর 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 প্রাইম ওইচ, ঠিক আছে। তো এভাবে কিন্তু আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পেয়ে যাচ্ছি, সিম্পল বিষয়। তো এক্সাম্পল হিসেবে এখানে দেখানো হয়েছে তোমার হচ্ছে প্রোপেনকে দেখানো হয়েছে আর কি, প্রোপানন সরি। তো প্রোপাননের ক্ষেত্রে সিম্পল বিষয় কি হবে, একদম লাস্ট অ্যান্সার চলে যাই, CH3 CH3 CH3OH। এভাবে খুব সহজে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পেয়ে যাচ্ছি। আচ্ছা, তো এটা মুছে ফেলি কারণ আমাদের এখানে অলরেডি অ্যান্সারটা তো হয়ে থাকবে। আচ্ছা এইবার আমরা চলে আসবো অ্যালকোহলের শনাক্তকরণ বিক্রিয়া, ঠিক আছে। এতক্ষণ তো আমরা বেশ কিছু বিক্রিয়া দেখলাম যে অ্যালকোহল কীভাবে তৈরি করে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি যত ধরনের ছিল। এবার হচ্ছে আমরা একটু শনাক্তকরণ বিক্রিয়া দেখবো। আচ্ছা হ্যাঁ, ক্লাসটা শেষের দিকে তো আমরা শেষ করে ফেলবো, খুব দ্রুতই শেষ করে ফেলবো। এবার দেখো অ্যালকোহল শনাক্তকরণ, অ্যালকোহল শনাক্তকরণ খুবই সহজ। তোমার জাস্ট হচ্ছে অ্যালকোহলের সাথে তুমি যদি সোডিয়াম ধাতুর বিক্রিয়া করো, হ্যাঁ, তাহলে তুমি হচ্ছে হাইড্রোজেন বাষ্প পাবে, ঠিক আছে। হাইড্রোজেন বাষ্পের মাধ্যমে কিন্তু আমরা টেস্ট করি, হাইড্রোজেনকে নিজে জ্বালানোকে জ্বালায় না, তো যেহেতু সে নিজে জ্বলতেছে, তো এই টেস্ট করে কিন্তু বলে দিতে পারি যেখানে তোমার অ্যালকোহল উপস্থিত। আচ্ছা নেক্সট কেস, অ্যালকোহল শনাক্তকরণের জন্য নেক্সট কেস হচ্ছে তোমার পটাশিয়াম পেন্টাক্লোরাইড। তো পটাশিয়াম পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে আমাদের কিন্তু যে যৌগটা তৈরি হয় সেটা হচ্ছে তোমার হাইড্রোক্লোরাইড গ্যাস। হাইড্রোক্লোরাইড গ্যাস তোমার অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে তোমার সাদা ধোঁয়া। তো এখান থেকে কিন্তু বলা যায় যে উক্ত যৌগে অ্যালুমিনিয়াম ছিল, ঠিক আছে। এখানে বলে দিছে পটাশিয়াম পেন্টাক্লোরাইড যোগ করলে তোমার হাইড্রোক্লোরাইড গ্যাস তৈরি হয়, যেটা অ্যামোনিয়ার সিক্ত কোনো কাজ দণ্ডে রাখলে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে, যা সাদা ধোঁয়া তৈরি করে। অনেকে এটা হচ্ছে বাণিজ্যিক নাম জানো না অ্যামোনিয়াম ক্লোরাইডের, বাণিজ্যিক নামটা বলে দিচ্ছি, এটা হচ্ছে নিশাদল, ঠিক আছে। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে ফাইন, চলো নেক্সটে যাই। দেখো এবার অ্যালকোহল শনাক্ত করার জন্য আমরা লুকাস বিকারক ব্যবহার করব। অ্যালকোহলের নমুনা লুকাস বিকারক মানে এখানে বোঝাতে চাচ্ছে তোমার গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণ, ঠিক আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে কনসেন্ট্রেটেড, আর হচ্ছে জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণ। তো কি করা হয়েছে এখানে, যদি যোগ করা হয় অতি দ্রুত সাদা ধোঁয়া পড়ে, ঠিক আছে, তাহলে এটা 3 ডিগ্রি। যদি আস্তে আস্তে পড়ে তাহলে হচ্ছে তোমার 2 ডিগ্রি। আর যদি খুব একদম নর্মাল টেম্পারেচার অধক্ষেপ নাই পড়ে, সাদা অধক্ষেপ পড়তে প্রায় 1%, ভুল বলছি আমি ধরে, মানে বিষয়টা হচ্ছে এরকম, যদি তোমার কক্ষ তাপমাত্রা কোনো অধক্ষেপ না পড়ে, ঠিক আছে, এবং টেম্পারেচার যখন তুমি একটু বাড়াবে তখন অধক্ষেপ পড়ে, তখন এটাকে আমি বলবো 1 ডিগ্রি। তাহলে সহজ করে আমি একটু বলে দিই, তোমার যদি রিয়াকশন রেট যদি বলি, রিয়াকশন স্পিডের কথা যদি বলি, কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, লুকাস বিকারকের মাধ্যমে তোমার অ্যালকোহলের ডিগ্রি শনাক্তকরণ, এখানে সেটা অ্যালকোহলের ডিগ্রি শনাক্তকরণ। হ্যাঁ, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। খুব ভালোভাবে দেখো কীভাবে ডিগ্রি শনাক্তকরণ করতে হয় লুকাস বিকারকের মাধ্যমে। তো আমি রিয়াকশন রেট কী বলছি, 3 ডিগ্রিটা যেটা সেটা খুব ফাস্ট রিয়েক্ট হবে, অধক্ষেপ পড়বে। 2 ডিগ্রিটা আস্তে আস্তে, 1 ডিগ্রিটা আরও আস্তে আস্তে, বা টেম্পারেচার নর্মাল টেম্পারেচার রিয়েকশনই করবে না, যখন টেম্পারেচার বাড়াবে তখন রিয়েকশন করবে। কারণ এখানে দেখো অ্যালকোহল আর হাইড্রোক্লোরাইড গ্যাসের বিক্রিয়া হচ্ছে, এখানে অ্যালকাইল ক্লোরাইড আর পানি তৈরি হচ্ছে, ভালো
দাঁড়াও এখানে দেখি। হ্যাঁ, তো দেখো যেটা বলতেছিলাম আমি, অ্যালকোহল থেকে কিভাবে তুমি কাজটা করতে পারো। এটা কি শেষ হয়ে গেল না? আমাদের তো এটা এক্সপ্লেনেশন করার দরকার, তাই না? আমি একটু দেখাই তোমাদের, এটা কিন্তু খুবই দরকার, ঠিক আছে? এখানে একটু ভুল ইনফরমেশন অ্যাড করা হয়েছে। আচ্ছা, তো এটা আমি তোমাদের একটু একটু ক্লিয়ারলি বোঝাচ্ছি, এখানে একটা ইনফরমেশন ল্যাকিংস ছিল আর কি। তো দেখো আমি কি বলেছি, লুকাস বিকারক হচ্ছে হাইড্রোক্লোরাইড গ্যাস এবং অনাদ্র জিঙ্ক ক্লোরাইড। তো অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোক্লোরাইড গ্যাস বিক্রিয়া করে এখানে কিভাবে ওরা আসলে তোমার পদক্ষেপের বিষয়টা নিয়ে এক্সপ্লেনেশন দিতে পারে। আচ্ছা, তো দেখো ফার্স্ট তুমি যদি একটা থ্রি ডিগ্রি বিক্রিয়া দেখো, যে মনে করো আর সি আর প্রাইম আর ডাবল প্রাইম OH, আচ্ছা, তো এখানে কিন্তু আমাদের পদক্ষেপ পড়ে যাবে, অর্থাৎ এই যে OH মাইনাস এবং H প্লাস ছিল এটা বিক্রিয়া করে ফেলবে, আর এখানে তৈরি হবে হচ্ছে আর প্রাইম আর আর ডাবল প্রাইম Cl প্লাস H2O। এখন এখানে এই জিঙ্ক ডাইক্লোরাইড যদি না থাকতো তাহলে এই বিক্রিয়াটা হইতো না আসলে, ঠিক আছে? বাট এটা হচ্ছে তোমার সাদা পদক্ষেপ, ইনস্ট্যান্ট পড়বে, ইনস্ট্যান্ট সাদা পদক্ষেপ পড়বে। আচ্ছা, আর যদি তুমি সেকেন্ড স্টেপগুলো দেখো, ঠিক আছে? তো এইখানে যদি তুমি হাইড্রোক্লোরাইড গ্যাস সহ বিক্রিয়া করো, ঠিক আছে, লুকাস বিকারক তো, তাহলে এখানে সিম্পলি যেটা হবে, এটা হয়ে গেল, তাই না? তো এটা হচ্ছে তোমার 5 থেকে 10 মিনিট পর, এখানে কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে 5 থেকে 10 মিনিট পর সাদা পদক্ষেপ, 5 থেকে 10 মিনিট পর পদক্ষেপ। আর যখন তুমি ফার্স্ট ডিগ্রিটা করবে তখন এটা আসলে নর্মাল টেম্পারেচার কোনো পদক্ষেপই তৈরি করবে না, ইভেন এমনও হবে যে এটা তুমি তাপমাত্রা বাড়ালে কেমন পদক্ষেপ তৈরি করতে পারবে। আচ্ছা, নেক্সট এবার আমরা ইথারে চলে আসছি। তো কীভাবে ইথার তৈরি করতে হয় আস্তে আস্তে আমরা সবগুলোই দেখবো, ঠিক আছে? কী কী আছে আমি একটু একটু জুম আউট করে দেখে নিই। অনেক অনেক কিছু আছে আসলে, একদিনে শেষ করাটা আসলে খুবই টাফ। তো বাবা বাবা কিছু কিভাবে শেষ করব। আচ্ছা ফাইন, আমার নেক্সট ক্লাসে সম্ভবত এটা শেষ করতে হবে, অনেক বড় চ্যাপ্টার, সো কিছু করার নেই আর কি। আমরা নেক্সট ক্লাসে যাব। আপাতত আমরা কোন পর্যন্ত পড়েছি দেখো ভাইয়া, আমরা অ্যালকোহলের শনাক্তকরণ পর্যন্ত পড়েছি। ইথারের প্রস্তুতি থেকে আমরা নেক্সট ক্লাসে দেখব। যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। তো আজকে আমরা এই পর্যন্ত ক্লাস শেষ করে দিচ্ছি। ভালো থাকো তোমরা, আল্লাহ হাফেজ।